হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু আওয়ার চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল সেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার 2015-এর অর্থাৎ 19th যে ওয়েস্ট বেঙ্গল সেট হয়েছিল। আজকে আমরা তার কোশ্চেন পেপার নিয়ে এসেছি এবং এখানে টোটাল 60 কোশ্চেন রয়েছে। তোমরা চাইলে এই কোশ্চেন পেপারটা ওয়েস্ট বেঙ্গল সেটের যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, বা এই ডাউনলোডের প্রসেস আমি ওপরের আই বাটনের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। এছাড়াও তোমরা নিশ্চয়ই জানো যে ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য বা নেটের জন্য তোমরা যেটা প্রিপারেশন নিচ্ছ, ওখানে টোটাল দুটো পেপার থাকে, পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ানে আমাদের 50খানা প্রশ্ন রয়েছে এবং পেপার টুতে যারা আমরা মাস্টার্স করেছি সেই মাস্টার্সের সাবজেক্ট অনুযায়ী পেপার যে টুটা থাকে ওটায় 100 কোশ্চেন থাকে। তো এই 100 আর ওখানে পেপার ওয়ানে 50, টোটাল 150 কোশ্চেন্স রয়েছে এবং 2 মার্ক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকে, কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তাই টোটাল 300 মার্কসের এই কোশ্চেন পেপার আমরা সাধারণত পেয়ে থাকি এবং আমাদের জন্য 3 ঘন্টা অ্যালোটেড টাইম থাকে। তো আমাদের সাবজেক্ট যেহেতু ইংলিশ, তাই আমরা ইংলিশের সমস্ত সেট যতগুলো হয়েছিল তা আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা ইংরেজি স্টুডেন্ট রয়েছো তোমরা চাইলে ওপরের আই বাটন থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো যে কোনো পরীক্ষার আগে এই সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ আমরা এই কোশ্চেন পেপারগুলো অ্যাটেম্প্ট করলে মোটামুটি করে একটা ব্রিফ আইডিয়া পেতে পারি যে কিভাবে কোন ধরনের এরিয়াগুলোকে মেনলি ওরা ফোকাস করছে, বা কোন কোন এরিয়াতে তোমাদের উইকনেস রয়েছে, ওটাকে স্ট্রং জোন বানাতে হবে কোন কোন এরিয়াগুলোকে। এই সমস্ত জিনিস আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাটেম্প্ট করলেই বুঝতে পারি। তো এবার এই প্লেলিস্টে তোমরা সমস্ত পেপার ওয়ানের সলভড কোশ্চেন পেপারের ভিডিওগুলো এখানে পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা যদি চাও তাহলে যারা ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাসগুলো প্র্যাকটিস করতে চাও, আমাদের ওপরের আই বাটনে আমি আবার ওখানে কিছু আমাদের যে ডেটা ইন্টারপ্রিটেশনের প্লেলিস্টে রয়েছে আমি ওগুলো আপলোড করে দেবো। আর তোমরা পরীক্ষার আগে, যেটা 17ই ডিসেম্বর এই এক্সামটা হবে ওয়েস্ট বেঙ্গল সেট, তো তার আগে এই পেপার ওয়ানগুলো খুব ভালো করে, বা পেপার টু তোমাদের যার যেটা রয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। আর চলো তাহলে আজকের ক্লাস এখানেই আমরা শুরু করি। একদম প্রথম প্রশ্নে কি বলা রয়েছে তা আমরা দেখে নিই। দেখো, একদম প্রথম প্রশ্নে বলা রয়েছে যে ইফেক্টিভ টিচিং ডিপেন্ডস অন কোয়ালিফিকেশন অফ টিচার, পার্সোনালিটি অফ টিচার, হ্যান্ড রাইটিং অফ টিচার, অর সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টিচার। তাহলে প্রথম প্রশ্নেই টিচিং অ্যাপটিচিউড যে পোর্শনটা রয়েছে ওইখান থেকে ইফেক্টিভ টিচিং। এফেক্টিভ টিচিং মানে তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে এফেক্টিভ টিচিং কথার অর্থ হচ্ছে গিয়ে কার্যকারী শিক্ষণ। এই এফেক্টিভ টিচিংটা কিসের উপর ডিপেন্ড করে? কোয়ালিফিকেশন অফ টিচার, অর্থাৎ টিচারের কোয়ালিফিকেশনের ওপর, টিচারের পার্সোনালিটির ওপর, টিচারের হ্যান্ডরাইটিংয়ের ওপর, বা সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টিচার, মানে যে সাবজেক্টের টিচার যিনি আছেন ওনার সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং কতটা সেটার উপর। তো দেখো, আমি যদি এই প্রশ্নটার একটু ব্রিফ এক্সপ্লেনেশন দিই তাহলে তোমরা নিশ্চয়ই অনেকেই কোনো না কোনো জীবনের কোনো না কোনো সময় টিউশন পড়িয়েছো বা টিউশন পড়াও, বা তোমরা বিভিন্ন স্কুলে টিচিং, বর্তমানে টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছো। তো এই স্কুলে পড়ানোর সময় তোমরা লক্ষ্য করবে কোনো কোনো সময় স্টুডেন্টরা খুব মনোযোগ দিয়ে কথা শোনে, কোনো কোনো সময় শোনে না, বা কোনো কোনো সময় ক্লাস করার পরে তুমি বুঝতে পারো যে আজ তোমার ক্লাসটা তুমি খুব ভালোভাবে করাতে পারলে। আবার কোনো কোনো দিন এমন হয় যে তোমার ক্লাসটা ওই রকমভাবে মনের মতো হয় না, অর্থাৎ এফেক্টিভ টিচিং সেইভাবে হয়ে ওঠে না। তো এই এফেক্টিভ টিচিং মানে যে একটা ক্লাস তুমি করলে ওই ক্লাসটা কোন কোন ক্যারেক্টারিস্টিক্স থাকলে ওটার ওই ক্লাসটা সবচেয়ে খুব সুন্দরভাবে কমপ্লিট হতে পারে। এই প্রশ্নটা কিন্তু এইভাবেই রয়েছে। তাহলে এই প্রশ্নটা সলভ করার আগে তোমরা নিজেরা একটু ভেবে দেখো তো যে এফেক্টিভ টিচিং কিসের জন্য সম্ভব হবে। একজন টিচারের কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে, না একজন টিচারের পার্সোনালিটি কিন্তু খুবই হ্যান্ডসাম, মানে টিচার যিনি আছেন ওনার পার্সোনালিটির উপর ডিপেন্ড করছে, বা টিচারের হ্যান্ড রাইটিং খুব ভালো, অর্থাৎ তিনি খুব ভালো লিখতে পারেন, ওটার উপর এফেক্টিভ টিচিং ডিপেন্ড করছে, না সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হলে টিচারের এফেক্টিভ টিচিং হবে। তো এটা
সঠিক উত্তর হবে সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ টিচার। দেখো, কোনো একটা সাবজেক্টের উপরে কোয়ালিফিকেশান, টিচারের কোয়ালিফিকেশান থাকতেই পারে। যেমন কোনো হয়তো টিচার যিনি মাস্টার্স করেছেন, বিএড করে নিয়েছেন, এছাড়া পিএইচডি করেছেন, কোয়ালিফিকেশান অনেক কিছু থাকতে পারে ওনার, অনেক ডিগ্রি রয়েছে, কিন্তু সেইভাবে দেখতে গেলে ওই শিক্ষক খুব ভালো পড়াতে পারেন না, তাই না? ক্লাসে এলে তিনি ফাম্বল হয়ে যান, ওকে, তিনি স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করতে পারেন না। তাহলে এই কোয়ালিফিকেশানটা এত হাই হয়েও কি টিচারের ক্লাসটা ঠিকভাবে হলো, এফেক্টিভ টিচিং হলো? তাহলে আমরা প্রথম অপশনটাকে এই জন্য চুজ করতে পারলাম না। পার্সোনালিটি অফ দ্য টিচার, টিচারের পার্সোনালিটি খুবই সুন্দর, তাতেও কিন্তু এফেক্টিভ টিচিং হয় না। হ্যাঁ, কিছুটা ইম্প্যাক্ট থাকে একজন টিচারের পার্সোনালিটি। আচ্ছা, হ্যান্ড রাইটিং অফ দ্য টিচার, একজন টিচারের হ্যান্ড রাইটিং খুবই ভালো, খুবই মানে খুবই সুন্দর, কিন্তু তিনি তার কোয়ালিফিকেশান বা তার সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং নেই, বা তিনি যেটা পড়াবেন ওইটার সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তার শুধু হাতের লেখাটাই ভালো। বা ধরো না, তুমি কোনো ক্লাসে গেলে, তুমি ওই ক্লাসের সম্পর্কে কিছুই জানো না, বা ওই সাবজেক্টের সম্পর্কে কিছুই জানো না, কিন্তু তোমার হাতের লেখা খুবই ভালো, তোমার ক্লাসটা করাতে দিলে তুমি কি সেরকমভাবে কিছু পড়াতে পারবে? তাহলে হ্যান্ড রাইটিং ভালো হয়েও তুমি এফেক্টিভ টিচিং করতে পারবে না। বাকি থাকছে অপশন ডি, সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টিচার। যখন একজন টিচার তার নিজস্ব সাবজেক্টের উপর তার আন্ডারস্ট্যান্ডিং, মানে তার জ্ঞান, সাম্য জ্ঞান থাকবে, তখন গিয়ে টিচিংটা খুব এফেক্টিভ হবে। তিনি বিভিন্ন এরিয়া ধরে, তিনি বিভিন্ন এরিয়া স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন, বোঝাতে পারবেন, ডায়াগ্রাম করে, ওকে, ম্যাপ দেখিয়ে, এছাড়া যদি স্লাইড শো এর মাধ্যমে, ওকে, তিনি টিচিংটাকে, ক্লাসের টিচিংটাকে আরও এফেক্টিভ করে তুলবেন। তাহলে এফেক্টিভ টিচিংয়ের জন্য সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিংটা খুবই জরুরি। আশা করি বোঝা গেল তোমাদের। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ গুড কোশ্চেন পেপার? তাহলে একটা ভালো কোশ্চেন পেপার হওয়ার জন্য কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্সকে আমরা ধরবো না? আমরা পরীক্ষা দিই, পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন পেপার আসে, এই প্রশ্নটা কিন্তু ওইভাবে। টিচিং অ্যাপটিচিউডের কিছু কিছু প্রশ্ন বা কমিউনিকেশনের কিছু প্রশ্ন, এগুলো কিন্তু কমন সেন্স থেকে সলভ করা যায়, ওকে। বাকি যেমন ধরো ডেটা ইন্টারপ্রিটেশন বা আইসিটি বা হায়ার এডুকেশন এবং পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, এগুলোর যে কোশ্চেন রয়েছে এগুলো কিন্তু কিছু ফ্যাকচুয়াল প্রশ্ন থাকে। বাট আর এই কোশ্চেন নাম্বার 2টা কিন্তু ওই রকমই একটা কমন সেন্সিক্যাল প্রশ্ন। কীরকম বলছে? আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো, যে একটা ভালো কোশ্চেন পেপার হতে গেলে তার মধ্যে কোন ক্যারেক্টারিস্টিক্সটা না হওয়া যাবে না। অবজেক্টিভিটি, কোশ্চেন পেপারটার মধ্যে একটা অবজেক্টিভিটি ব্যাপার থাকবে। সাবজেক্টিভিটি, অর্থাৎ কোশ্চেন পেপারটা হবে সাবজেক্টিভ। নো ইউজ অফ ভোগ ওয়ার্ডস অর রিলায়েবল। দেখো, এইগুলোর মানে যদি তোমরা জানো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে প্রশ্নগুলো সলভ করতে সুবিধা হবে। যেমন প্রথমে জানতে হবে অবজেক্টিভ কথার অর্থ কি, সাবজেক্টিভ কথার অর্থ কি। অবজেক্টিভ কথার অর্থ হচ্ছে গিয়ে যখন, আচ্ছা আমি আগে সাবজেক্টিভ কথার অর্থটা তোমাদেরকে বোঝাই। সাবজেক্টিভ কথার অর্থ হচ্ছে গিয়ে যে যখন কেউ কোনো কিছু লেখালেখি করে বা কেউ কোনো কিছু বলে, যখন তার নিজস্বতা, ওকে, তার নিজস্ব সত্তাটা যখন ইনক্লুড করে দেয়, তখন ওইটা হয়ে যায় সাবজেক্টিভ ব্যাপার। যেমন কোনো কেউ কবি লেখা লিখছেন, তখন তিনি লিখে ফেলেন ওখানে যে আমি মেঘের মতো উড়ে বেড়াচ্ছি, তো কবি এখানে নিজেকে ওইখানে পোয়েমের মধ্যে ইনক্লুড করছেন, অর্থাৎ নিজস্বতা জিনিসটা তিনি ইনক্লুড করে দিচ্ছেন। সাবজেক্টিভ মানে হচ্ছে কি এই ব্যাপারটা, অর্থাৎ নিজের একটা বায়াসনেস থাকবে। তাহলে তুমি ভাবো দেখি, কোনো একজন টিচার যিনি কোশ্চেন বানাচ্ছেন, ওখানে তিনি তার নিজস্ব বায়াসনেস কিছু সেখানে ইনক্লুড করলেন ওই প্রশ্নে, তার কোনো পলিটিক্যাল পার্টির প্রতি তার কোনো ঝোঁক, বা নিজস্ব কোনো ইন্টারেস্টেড এরিয়া, বা নিজের কোনো পছন্দের জায়গা তিনি ইনক্লুড করলেন কোশ্চেন পেপারের মধ্যে। এটা তো হতে পারে বিভিন্ন স্টুডেন্ট যারা পরীক্ষা দিবে তাদের এটা ভালো নাও লাগতে পারে, তাই না? তো এই সাবজেক্টিভিটি হলে কি কোশ্চেন পেপারটা ভালো হবে? আচ্ছা, এটা গেল সাবজেক্টিভ ব্যাপার। এরপরে আসছে অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি কি না, সাবজেক্টিভের অপোজিট হচ্ছে অবজেক্টিভ। না, এখানে কিন্তু কোনো রকমের কোনো, এখানে এখানে মেনলি যে কোশ্চেন পেপারটা হবে ফ্যাকচুয়াল, যেটা ঘটেছে ওটাই প্রশ্ন, বা যেটা হয়েছে ওটাই। এখানে কোনো, যিনি কোশ্চেন পেপার বানাচ্ছেন বা যিনি কবিতা লিখছেন, ওখানে কিন্তু তিনি তার নিজস্ব যে ব্যাপারটাকে তিনি ইনক্লুড করবেন না এখানে, ওকে, তার কোনো বায়াসনেস আমরা এখানে লক্ষ্য করব না।
ওকে, অবজেক্টিভ, অবজেক্টিভ ব্যাপার। আর নো ইউজ অফ ভোগ ওয়ার্ডস, কোনো ধরনের ভোগ ওয়ার্ড ইউজ করবেন না। আর রিলায়েবল, রিলায়েবল, রিলায়েবল কথার অর্থ কি? রিলায়েবল, রিলায়েবল কথার অর্থ হচ্ছে গিয়ে তোমরা নিশ্চয়ই অনেকে মক টেস্ট দাও। ওকে, তোমরা লক্ষ্য করবে এমন হয়েছে, এমন বা হয় কিছু মক টেস্ট তোমরা দিচ্ছ যেগুলোর পরীক্ষায় বা এমন কোনো সাবস্ক্রিপশন কোথাও নিলে তোমরা, যেখানকার মক টেস্টগুলো তোমরা দেখছো যে আজকে একটা পরীক্ষা দিলে মক টেস্ট, ওখানে তুমি 50-44 পেলে। কালকে একটা পরীক্ষা দিলে ওটায় তুমি 20 পেলে। পরের দিন একটা পরীক্ষা দিলে ওখানে তুমি 40 পেলে। পরের দিন 50, পরের দিন হঠাৎ করে সাডেন ফল 15। তো ওইটাতে কি হচ্ছে, তোমার একটা আপ অ্যান্ড ডাউন চলছে। ওকে, এটাকে কিন্তু রিলায়েবল বলা যাবে না, বিশ্বাসযোগ্যতা নেই। আবার হয়তো তুমি কোনো একটা মক টেস্টের সিরিজ যেখানে জয়েন করলে, যেখানে তুমি মক টেস্ট দিচ্ছ, তুমি দেখছো যে আজকের এক্সামে তুমি 40 পেয়েছো, কালকে এক্সামটা দিলে ওখানে তুমি 42 পেয়েছো, নেক্সট এক্সামে তুমি দেখলে যে 40 পেলে আবার, বা তারপরে দেখলে তুমি 39 পেলে। তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার এক্সামের যে রেজাল্টটা কিন্তু মোটামুটি একটা লাইন বরাবর একটা কাছাকাছি রয়েছে। ওই রকম আগের এক্সামে, আগের মতন মক টেস্টের মতন আপ অ্যান্ড ডাউন এত হচ্ছে না। তাহলে তুমি ওই টেস্টটাকে কিন্তু রিলায়েবল টেস্ট বলতে পারো। রিলায়েবল মানে, মানে ওই মক টেস্টটাকে বিশ্বাস করতে পারো। ওকে, তো কোশ্চেন পেপার ওরকম হওয়া উচিত, রিলায়েবল হওয়া উচিত, যে একটা কোশ্চেন পেপার হবে উল্টো পাল্টা প্রশ্ন যেন না থাকে, তাই না? যাতে স্টুডেন্টরা ওই কোশ্চেন পেপার অ্যাটেম্প করতে গিয়ে হয়তো আউট অফ সিলেবাস কোশ্চেন কিছু পাচ্ছে, পরের বারে পরীক্ষা দিতে যাচ্ছে ভালো প্রশ্ন পাচ্ছে, পরের বারে পরীক্ষা দিতে যাচ্ছে আউট অফ সিলেবাস প্রশ্ন। তো এরকম আপস অ্যান্ড ডাউনস না থেকে একটা ফুল রিদিমে একটা সুন্দর কোশ্চেন পেপার যেরকম হয় সেইভাবে রিলায়েবল। তাহলে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কোশ্চেন পেপার। তাহলে কোন ধরনের কোশ্চেন পেপার হলে আমরা সেটাকে, তার মানে আমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছি যে তিনটে গুড ক্যারেক্টারিস্টিক্স দেওয়া রয়েছে, আর যে খারাপটা যেটা রয়েছে ওইটাকেই আমাদেরকে এখানে চুজ করতে হবে। দেখো, অবজেক্টিভ হওয়াটা জরুরি, কোশ্চেন পেপারে কোনো বায়াসনেস থাকবে না, টিচার যেভাবে প্রশ্ন করবে টিচারের কোনো বায়াসনেস থাকবে না। ওকে, তাহলে সাবজেক্টিভ ব্যাপারটা যেন, সরি এখানে সাবজেক্টিভ ব্যাপারটা, তো যেন অবজেক্টিভ ব্যাপারটা যেন দরকার। তাহলে এটা বেশ একটা গুড ক্যারেক্টারিস্টিক্স। নো ইউজ অফ ভোগ ওয়ার্ডস, এমন কিছু প্রশ্নর কিছু শব্দ থাকলো প্রশ্নের মধ্যে স্টুডেন্টরা পড়ে বুঝতেই পারছে না, এটাও অবশ্যই করা উচিত। এটাও তাহলে ঠিক। রিলায়েবল তো হওয়া উচিত, বাকি সাবজেক্টিভিটি যেন না হয়, অর্থাৎ টিচারের নিজস্ব যে বায়াসনেস বা নিজস্ব আইডিওলজি যেটা আছে সেটা যেন কোশ্চেন পেপারের মধ্যে না পড়ে। বোঝা গেছে? তাই একটা গুড কোশ্চেন পেপার যেন এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স না হয়। অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আমি প্রশ্নগুলো তোমাদেরকে একটু বেশি বিস্তার করে আলোচনা করছি, কারণ এইগুলো তোমরা তো নিশ্চয়ই পড়েছো। এফেক্টিভ টিচিং, গুড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচার, অ্যাডাল্টস এন্ড লার্নার্স। ওকে, তো এগুলো একটু আলোচনা করলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে, বা প্রশ্নগুলো পরবর্তীকালে যখন অ্যাটেম্প্ট করবে তোমরা তোমাদের মতন করে ভাবতে পারবে। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্রজেক্ট এড? তাহলে এদের মধ্যে কোনটা আমরা প্রজেক্ট এড হিসেবে গণ্য করব? আবার টিচিং অ্যাপটিটিউডে তোমরা নিশ্চয়ই টিচিং সাপোর্ট সিস্টেম বা টিচিং এইডস এর সম্পর্কে পড়ে থাকবে। অর্থাৎ পড়ানোর জন্য বা পড়াতে গেলে আমাদেরকে তো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের হেল্প নিতে হয়। সাপোজ যেমন ধরো আজকে তোমরা আমাকে ইউটিউবে শুনতে পাচ্ছ, কিন্তু এই ইউটিউবে ক্লাসটা রেকর্ড করার জন্য আমাকে কিন্তু এখানে একটা ল্যাপটপ ইউজ করতে হয়েছে, আমাকে একটা পেন ট্যাব ইউজ করতে হচ্ছে, সঙ্গে সঙ্গে কিছু একটা ডেটা কানেকশান রয়েছে, প্লাস এছাড়া ধরো আমার কাছে একটা পাশে কিছু খাতা রয়েছে, পেন রয়েছে, যেগুলো দেখে আমি মোটামুটি করে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো আমাকে এই পড়ানোর জন্য পাশাপাশি যারা হেল্প করছে, বিশেষ করে এই অনলাইনের ক্লাসের জন্য, এগুলো কিন্তু আমার প্রজেক্ট এড। এবারে এগুলো কিন্তু আমার টিচিং এড। এবার তোমরা লক্ষ্য করবে স্কুলে যখন তোমরা পড়েছো, একজন শিক্ষক যখন ক্লাস করেন তখন ওখানে তিনি চক, ব্ল্যাকবোর্ড ইউজ করেন, ডাস্টার ইউজ করেন, সেগুলোও কিন্তু টিচারের একটা টিচিং এইড। ওকে, এবার এগুলো ছিল কিছু পুরনো টিচিং এডের মধ্যে চলে আসছে। এখনকার ক্লাস যখন তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা নিশ্চয়ই স্মার্ট ক্লাসরুমের কনসেপ্ট পেয়ে থাকবে। ওখানে তোমরা দেখবে ল্যাপটপ ইউজ হচ্ছে, প্রজেক্টর ইউজ হচ্ছে,
হ্যাঁ, জায়ান্ট স্ক্রিন ইউজ হচ্ছে, সাউন্ড বক্স ইউজ হচ্ছে, মাইক্রোফোন, স্পিকার। ওকে, এগুলাও কিন্তু হচ্ছে কি টিচিং এইডস। অর্থাৎ টিচিং এইড এই কথাটার অর্থ তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। টিচিং এইডস মানে শিক্ষক তার শিক্ষাদান করার সময় তিনি যে সমস্ত যন্ত্রপাতির সাহায্য নেন সেগুলোকে আমরা টিচিং এইডস বলছি। এবারে প্রশ্ন আসছে প্রজেক্ট কথার অর্থ কি? তোমাদেরকে আবার বলে রাখি, তোমরা নিশ্চয়ই নামটা শুনে থাকবে, প্রজেক্টর, প্রজেকশন, এছাড়া প্রজেক্টেড অবজেক্ট, নন প্রজেক্টেড অবজেক্ট। ওকে, এইরকম প্রজেক্ট কথার অর্থ হচ্ছে কি কোনো কিছু একটা প্রজেকশন হওয়া, প্রতিফলিত হওয়া। ওকে, অভিক্ষেপ যেটাকে বলছে। তাহলে এখানে কোনটা একটা প্রজেক্ট এডের এক্সাম্পল? ব্ল্যাকবোর্ড, গ্লোব, ডায়োরানা, এপিডিয়াস্কোপ। আচ্ছা, এবারে দেখো, তোমরা নিশ্চয়ই প্রজেক্টরের নাম শুনেছ, যেগুলা সাধারণত বিভিন্ন ধরনের বড় বড় জায়ান্ট স্ক্রিন যেগুলো তোমরা লক্ষ্য করবে ওখানে প্রজেক্ট করা হয়, বা বিভিন্ন ধরনের স্লাইড শো দেখানোর জন্য। হ্যাঁ, ঠিক এইরকম দেখতে হয় প্রজেক্টর। তো এই প্রজেক্টরের মধ্যে কি করা হয়, যে ধরো আমরা বিভিন্ন ধরনের স্লাইড এগুলো চালাতে পারি এবং এইখান থেকে একটা লাইট বেরিয়ে সামনের দেওয়ালে পড়তে থাকে। ওকে, প্রজেক্টর বলা হয়। তো ব্ল্যাকবোর্ড কি ওরকম কোনো প্রজেক্টর এড? ব্ল্যাকবোর্ডে তো আমরা সিম্পলি গিয়ে লিখি, ওটা কিন্তু নন প্রজেক্টেড এড। গ্লোব, গ্লোবও সেরকম কিছু রিফ্লেক্ট করে না, কোনো কিছু রিফ্লেক্ট হয় না, কোনো লাইটও ওরকম রিফ্লেকশন হয় না। তাহলে প্রজেক্ট ব্ল্যাকবোর্ড তো হচ্ছে না। গ্লোবও ওরকম কিছু নেই, গ্লোবের ওপরে আঁকা থাকে, আমাদেরকে ওইটা দেখে আইডেন্টিফাই করতে হয় বিভিন্ন প্লেসগুলোকে। ডায়োরানা জিনিসটা কি? ডায়োরানা মানে তোমরা নিশ্চয়ই স্কুলে বিভিন্ন প্রজেক্ট করেছো, তোমরা যখন ক্লাসে পড়তে। ওখানে বলতো যে একটা ভিলেজ তোমাদেরকে কার্ডবোর্ড দিয়ে বানাতে হবে। হ্যাঁ, তো তোমরা ওখানে কিছু গাছপালা, ওই যে ব্রাউন বক্স বা কার্টুন বক্স যেগুলো রয়েছে ওইগুলো দিয়ে তোমরা গাছপালা বানালে, কার্ডবোর্ড দিয়ে ঘর বানালে, মানুষ বানালে, দিয়ে একটা ডায়াগ্রামের মতন বানিয়ে নিয়ে গেলে, 3D অবজেক্টের মতো। ওকে, ওইটাকে বলা হয় ডায়োরানা। এবার ওখানে তো কিছু প্রজেকশন হচ্ছে না, ওখানেও তো জাস্ট কোনো একটা বানারও রয়েছে, প্রজেক্টের কোনো ব্যাপার নেই, তাই ডায়োরানাটাও হবে না। বাকি পড়ে থাকছে এপিডিএস্কোপ। এই এপিডিএস্কোপটা তোমরা পারলে একবার গুগলে সার্চ করে নিতে পারো। এটা কিন্তু ঠিক, এটা একটা প্রজেক্ট এড। ওকে, তোমরা যারা প্রজেক্টর দেখে থাকবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই এপিডিএস্কোপটা কিন্তু একটা প্রজেক্টর, তো সাইজ ছোট, আর এপিডিএস্কোপটা হচ্ছে গিয়ে প্রজেক্টরেরই একটা বড় ভার্সন। এখান থেকে আহ, সাধারণত এরকমভাবে লাইট প্রজেক্ট হয় বিভিন্ন সামনে। ওকে, তাই এখানে প্রজেক্ট এর যেহেতু চাইছে, তাই এখানে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলছে মোরাল ভ্যালু ক্যান বি এফেক্টিভলি ইনকালকেট অ্যামাং দ্য স্টুডেন্টস হোয়েন দ্য টিচার। তাহলে আগে প্রশ্নটা ভালো করে বোঝো, যে মোরাল ভ্যালু সেটা এফেক্টিভলি ইনকালকেট করা যাবে, মানে ইমপ্লিমেন্ট করা যাবে স্টুডেন্টদের মধ্যে কখন? না, যখন টিচার ফ্রিকুয়েন্টলি টক্স অ্যাবাউট দ্য ভ্যালু, বারবার ওই যে মোরাল ভ্যালুর সম্পর্কে তখন বলবেন, সেটা হতে হবে। হোয়েন দ্য টিচার হিমসেলফ প্র্যাকটিস দেম, যখন টিচার নিজে ওটা প্র্যাকটিস করবেন। টক টু গড অ্যান্ড গডেস, যখন টিচার বারবার মানে গড এবং গডেসের সাথে কথা বলবেন। টেল স্টোরিজ অফ গ্রেট পার্সন, এবং বিভিন্ন বিখ্যাত মনীষীদের সম্পর্কে যখন গল্প বলবেন, তখন গিয়ে মোরাল ভ্যালুগুলা স্টুডেন্টদের মধ্যে ইমপ্লিমেন্ট হবে। তোমরা বলো। এই প্রশ্নটা আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই, যে ধরো তুমি কোনো একজন স্কুলের টিচার। তো হয়েছে কি, তোমাকে যে চারটে অপশন রয়েছে এগুলো তুমি ভালো করে একবার পড়ে নাও, দিলে বুঝতে পারবে যে প্রশ্নটার মধ্যে বলা রয়েছে যে যে মোরাল ভ্যালু এইগুলো একটা টিচারের মধ্যে, একজন স্টুডেন্টের মধ্যে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে এফেক্টিভলি। তুমি যদি বারবার ক্লাসে গিয়ে ওই মোরাল ভ্যালু সম্পর্কে শুধু বলে গেলে, শুধু বারবার প্রতিদিন ক্লাসে যাও আর বলো যে সততাই একমাত্র মূলধন, লোভে পাপ পাপে মৃত্যু, তোমরা মানে যথা ধর্ম তথা জয়, এই যে জিনিসগুলো মোরাল ভ্যালু এই সমস্ত ব্যাপার তুমি প্রতিদিন গিয়ে শুধু লেকচার দিলে। ওকে, এটাতে কি এটা 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 হলেই কি হয়ে যাবে, স্টুডেন্টরা তার নিজেদের মধ্যে ওটা শুরু করে নেবে? তারপরে রয়েছে কি হিমসেলফ প্র্যাকটিসেস, যখন টিচার নিজে প্র্যাকটিস করবেন তখন
সেটা স্টুডেন্টরা তাকে ফলো করতে পারবে, তাকে ফলো করবে। ওকে, ওটা না টিচার শুধুমাত্র গিয়ে তিনি গড এবং গডেসের সম্পর্কে বলবেন, মানে বিভিন্ন দেবদেবীর সম্পর্কে ক্লাসে গিয়ে বলবেন, দিলেই স্টুডেন্টদের মধ্যে মোরাল ভ্যালু ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আর লাস্টে রয়েছে বিভিন্ন ধরনের গ্রেট পার্সনের সম্পর্কে তিনি শুধু গল্পই বলে যাবেন, দিলে ওইটা থেকে স্টুডেন্টরা ইনফ্লুয়েন্স হয়ে তারা নিজেদের মতো করে করতে পারবে, মোরাল ভ্যালু নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবে। এটা সঠিক উত্তর হবে যে যখন টিচার নিজে আগে ওটা প্র্যাকটিস করবেন এবং সেইটা দেখে দেখেই কিন্তু স্টুডেন্টরা নিজেদের মধ্যে ওটাকে ইমপ্লিমেন্ট করে নেবে। ওকে, এইটাকে কিন্তু বলা হয় মডেলিং। ওকে, এটাকে বলা হয় মডেলিং। অর্থাৎ টিচারের কোনো কাজ বা যখন কোনো অ্যাপ্রেন্টিস তারা যখন তার যে শিষ্য, তার যে গুরু রয়েছে, ওই গুরুকে দেখে যখন কিছু শেখে তখন সেটাকে বলা হয় মডেলিং। তো এইটার সম্পর্কে আমার আহ, একটা গল্প মাথায় আসছে, যে আমরা ছোটবেলায় হয়তো পড়ে থাকবো যে একবার গৌতম বুদ্ধের কাছে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে এসেছেন, দিয়ে বলছেন যে দেখুন না, আমার ছেলেটা প্রচুর পরিমাণে চিনি খায়, আমি কিছুতেই তার চিনি খাওয়াটাকে বন্ধ করতে পারছি না, তো কি করব? তখন গৌতম বুদ্ধ তিনি বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি না 1-2 সপ্তাহ পরে আসুন আমার কাছে। তো স্বাভাবিকভাবেই 1-2 সপ্তাহ পরে ওই মহিলাটা আবার একদিন গৌতম বুদ্ধের কাছে এলো, দিয়ে বলল যে বাবা আমি তো আগের দিন এসেছিলাম, আপনি আমাকে উপায়টা বলে দিন। তো তখন গৌতম বুদ্ধ বললেন যে ঠিক আছে, তাহলে তুমি তোমার একে এবার থেকে চিনিটাই খেতে দিবে না, চিনি খাওয়া বারণ করবে, বা সুইট বা মিষ্টি জাতীয় যে জিনিস রয়েছে ওইগুলো খাওয়া থেকে বিরত রাখবে, লুকিয়ে দিবে জিনিসগুলো, বাচ্চাকে সামনে দিবে না। তো তখন মহিলাটা বলল যে বাবা এটা তো আপনি আমাকে 1 সপ্তাহ আগে আমি যেদিন এসেছিলাম ওই দিনই আমাকে বলতে পারতেন। তখন উনি বললেন যে লোককে উপদেশ দেওয়াটা খুবই সোজা, তো আমি তোমাকে আমি উপদেশটা দিয়ে দিতে পারতাম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি এটা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করছি ততক্ষণ পর্যন্ত আমি উপদেশ তোমাকে দিতে পারবো না, বা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ ওই যে মাঝখানের 7 দিন গৌতম বুদ্ধ নিজে চিনি খাওয়াটা বন্ধ করে, বা সুইট যে ব্যাপারটা ছিল, তিনি যে মিষ্টি জাতীয় খাবার খেতেন ওইটা তিনি নিজে আগে বন্ধ করেছিলেন, পরে তিনি ওই শিক্ষাটা তিনি দিয়েছিলেন স্টুডেন্টদের, বা যে মহিলা এসেছিল তাকে তাকে দিয়েছিলেন। তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম, যে একজন টিচার যখন কোনো কাজ বা কোনো মোরাল ভ্যালু নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন যখন, অটোমেটিকলি তার ইনফ্লুয়েন্সটা টিচারের স্টুডেন্টদের মধ্যে চলে যাবে। অর্থাৎ অ্যাট ফার্স্ট দ্য টিচার হ্যাভ টু প্র্যাকটিস ইট ইন হিমসেলফ। ওকে, শিক্ষককে নিজের মধ্যে আগে প্র্যাকটিস করতে হবে, সেটা দেখে দেখে স্টুডেন্টরা আপনা আপনি শিখে যাবে বা ইমপ্লিমেন্ট হয়ে যাবে ওদের মধ্যে। আশা করি বোঝা গেছে। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 5। গুড এভলিউশন অফ রিটেন ম্যাটেরিয়াল শুড নট বি বেসড অন। তো একটা রিটেন মেটেরিয়াল, এবার রিটেন মেটেরিয়াল মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যে কোনো ধরনের লেখা, বি ইট নভেল, বি ইট পোয়েম, এনি কাইন্ড অফ রিটেন মেটেরিয়াল, সেটা কখন কি ধরনের মানে যেন না হয়, ওই রিটেন মেটেরিয়ালটা কি ধরনের যেন না হয়, ওটার মধ্যে যেন ওটা যেন লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন বেসড হয়, লজিক্যাল প্রেজেন্টেশন হয়, এবিলিটি টু রিপ্রোডিউস হোয়াট এভার ইজ রেড, যেটা রিপ্রোডিউস করার জন্য, অর্থাৎ পড়ে আবার রিপ্রোডিউস করার এবিলিটি থাকবে, সেরকম যেন হয়। আরেকটা রয়েছে কম্প্রিহেনশন অফ দ্য সাবজেক্ট, বা সাবজেক্ট কম্প্রিহেনশন যেন, অর্থাৎ সাবজেক্টটাকে যেন কম্প্রিহেন্ডেবল। ওকে, আচ্ছা, এটার সম্পর্কে যদি বলা হয় তাহলে এটা সঠিক উত্তর হবে কিন্তু এবিলিটি টু রিপ্রোডিউস হোয়াট এভার ইজ রেট। ওকে, এইটা হবে সঠিক উত্তর। দেখো, তোমাদের যদি বলে রাখি তাহলে তোমরা এটা বুঝতে পারবে ভালো করে, যে ধরো একটা লেখা, বা তোমরা অনেক সময় 11 বা 12-এ লক্ষ্য করেছো যে আমাদের নিজস্ব লেখার কোনো ক্ষমতা তখন থাকতো না। তখন আমরা কি করতাম, একটা নোট মুখস্থ করতাম, বা আমরা কিছু লেখা পড়তাম, ওইটাকে ভালো করে মুখস্থ করে নিয়ে ওটাকে গিয়ে পরীক্ষা হলে আমরা বমি করে দিয়ে আসতাম। তো
এটাকে কি আমরা গুড এভলিউশন বলতে পারি? এই লেখাটাকে কি আমরা একটা ভালো এভলিউশন হিসেবে ধরতে পারি? নিশ্চয়ই নয়, তাই না? তাহলে এখানে প্রশ্নটা ওটাই বলেছে যে একটা গুড এভলিউশন অফ রাইটিং মেটেরিয়াল কোনটা বেস করে যেন না হয়। আগে বলো যে একটা লেখা কখন ভালো হবে? যেখানে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন থাকবে, মানে লেখার মধ্যে একটা সুন্দর যে একটা রেটরিক পাওয়ারটা খুব সুন্দর করে ব্যবহার করা থাকবে, মানে লেখালেখিটা লেখার ভেতরে যে ছন্দটা খুব সুন্দর থাকবে, একটা লজিক্যাল ব্যাপার থাকবে। তাহলে এগুলো তো একটা গুড এভলিউশনের এক্সাম্পল। কম্প্রিহেনশন অফ দ্য সাবজেক্ট, কোনো সাবজেক্টটার সম্পর্কে একটা তুমি বুঝতে পারছো, আন্ডারস্ট্যান্ডেবল ব্যাপার থাকছে ওর মধ্যে, এগুলো তো সব তো গুড এক্সপ্রেশন, গুড। কিন্তু এবিলিটি টু রিপ্রোডিউস হোয়াট এভার ইজ রেড, তুমি যেটা পড়েছো ওটাকেই তুমি আবার রিপ্রোডিউস করে দেবে, মানে যেটা পড়ে আসছো, তুমি কোথাও একটা কিছু পড়লে, তুমি এক দু জায়গায় ভালো করে তুমি একটা নিউজ পেপার বা দুটো বই দেখে দুটো গল্প পড়ে নিলে, সেটা থেকেই আবার সেখান থেকে একটা বানিয়ে দিলে। ওকে, এবিলিটি টু রিপ্রোডিউস, তাহলে কি এটা কি গুড ম্যাটেরিয়াল বলা যেতে পারে? তুমি যেটা পড়লে সেটাকেই তুমি উগরে দিলে আবার। ওকে, খালি নামটা পরিবর্তন করে দিলে বা এখান থেকে দুটো লাইন বাদ দিয়ে দিলে, দিয়ে তুমি পুরো উগরে দিলে, এটাকে কি আমরা গুড এভলিউশন বলতে পারি? বলতে পারি না। তাই এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্ট ইজ পসিবল ইন টিচিং থ্রু, কিসের কি করলে বা কোন মেথড অবলম্বন করলে ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্ট ইজ পসিবল। ওকে, একটা ক্লাসরুমে ম্যাক্সিমাম স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারবে। তাহলে আগেই আমি তোমাদের একটা এক্সাম্পল বলেছিলাম যে তোমরা যদি কেউ স্কুলে বা কলেজে পড়াও, তাহলে এই জিনিসগুলো তোমরা কিন্তু ইমপ্লিমেন্ট করে দেখতে পারো। তো টিচিং অ্যাপটিচিউড পেপার 1, এখানকার এই প্রশ্নগুলো কিন্তু ঠিক এই রকমই, যে একটা কলেজে পড়াতে গেলে বা স্কুলে পড়াতে গেলে কী ধরনের মেথড অবলম্বন করলে এফেক্টিভ টিচিং করা যেতে পারে, স্টুডেন্টদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে কোন টিচিং কোন মেথড অবলম্বন করলে। তো এই জন্য টিচিং অ্যাপটিচিউডটা আন্ডারস্ট্যান্ড বা বোঝা খুবই জরুরি। ওকে, আচ্ছা, তোমরা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা দাও যে ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস, মানে স্টুডেন্টরা কখন সবচেয়ে বেশি পরিমাণ পার্টিসিপেট করবে কোন ধরনের ডিসকাশন, যে ডিসকাশন মেথড যদি অবলম্বন করা হয়, ডিসকাশন মেথড মানে যখন স্টুডেন্ট, টিচার সকলে একটা ডিসকাস করছে কোনো একটা ব্যাপার নিয়ে। ওকে, প্রত্যেকে তার মতামত দিচ্ছে, তারা নিজেরা আলোচনা করছে নিজেদের মধ্যে, এই মেথডটা ইউজ করলে কি পার্টিসিপেশন ভালো হবে? না লেকচার মেথড, যেখানে টিচার এলেন ক্লাসে একের পর এক লেকচার দিয়ে যাচ্ছে, একের পর এক চ্যাপ্টার খালি লেকচার দিয়েই যাচ্ছে, স্টুডেন্টরা হাঁ করে হাঁদার মতন শুধু শুনে গেল, পরে আবার ভুলে গেল। এটা এটা হলে এফেক্টিভ টিচিং হবে। স্টুডেন্ট ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট, স্টুডেন্টরা পার্টিসিপেট করবে। আর এখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে কোথায়? এরা তো বসে শুধু শুনলো, এক কান দিয়ে শুনলো, এক কান দিয়ে বেরিয়ে গেল। এরপরে রয়েছে অডিও ভিজুয়াল এইড, বা যদি শুধুমাত্র অডিও ভিজুয়াল, নিশ্চয়ই বলেছি যখন স্মার্ট ক্লাসরুম হয়, ল্যাপটপ স্ক্রিন অডিও ভিজুয়াল দিয়ে বোঝানো হবে, তখন না টেক্সট বুক মেথড। টেক্সট বুক মেথডটা কি? না টিচার এলেন ক্লাসে এবং তিনি শুধু বই দেখেই পরপর পড়িয়ে গেলেন। এই চারটে অপশনের মধ্যে তোমরা বলো যে কোনটা করলে ক্লাসের মধ্যে স্টুডেন্টদের মধ্যে ম্যাক্সিমাম পার্টিসিপেশন দেখা যাবে। দেখো এখানে তোমাদের দেখো লেকচার মেথডটা আমরা ধরবো না, লেকচার মেথড আর টেক্সট বুক মেথড এইগুলো কিন্তু এখনো ব্যাকডেটেড। ওকে, এগুলো এগুলো করলে কিন্তু এখন দেখবে যে ওরকমভাবে স্টুডেন্টরা আর, তুমি একের পর এক যাচ্ছ লেকচার দিলে পালিয়ে এলে, হ্যাঁ, প্রথম দিন ক্লাসে স্টুডেন্ট থাকবে, তারপর থেকে স্টুডেন্টকে পাবে না তুমি, একই রকমভাবে টেক্সট বই দেখে দেখে পড়িয়ে যাচ্ছ, পরে তুমি শুনলে যে অমুক স্যার টেক্সট বই ধরে পড়ান শুধু। এই তো এই জিনিসগুলো ব্যাকডেটেড। বাকি যে দুটো প্রশ্ন রয়েছে, ডিসকাশন মেথড আর অডিও ভিজুয়াল মেথড, এই দুটো কিন্তু মোটামুটি করে সঠিক উত্তরের জন্য দাবি করে, কিন্তু আমরা এখানে ডিসকাশন মেথডটাকে 60-40 হিসেবে ধরে নিই। দেখো যেমন ধরো এই ডিসকাশন মেথড করলে মেথডের ফলে কি হচ্ছে, তুমি স্টুডেন্টের সাথে কথা বলতে পারছো, স্টুডেন্টের তার যে কোয়ারি সেটা তুমি নিতে পারছো, তুমি জানতে পারছো তোমার, ও যে একটা ব্যারিয়ার, টিচার আর স্টুডেন্টের ব্যারিয়ার ভেঙে তুমি ক্লাসটা করতে পারছো, যার ফলে এফেক্টিভ স্টুডেন্টরা ভালো করে ক্লাসটা পার্টিসিপেট করবে, তাই না? এছাড়া অডিও ভিজুয়াল এড ইউজ করলেও স্টুডেন্টদের অনেক সময় মনোযোগ অ্যাটেনশন সিক করা যায়। ওকে, তাই আমরা কিন্তু এখানে অপশান এটাকেই সঠিক উত্তর হিসেবে ধরে নেব। আশা করি তোমরা বুঝতে পারলে। আমাদের একটু সময় লাগছে এই কিছু প্রশ্নগুলো আলোচনা করতে গিয়ে, তোমরা একটু সময় ধরে
ভিডিওটা দেখো বা চাইলে স্পিডটা একটু বাড়িয়ে নিতে পারো। পরের দিকে যে ফ্যাকচুয়াল প্রশ্নগুলো রয়েছে আমরা ওগুলোতে টাইম খুব কুইকলি রিক্যাপ করে নেব। পরের প্রশ্ন রয়েছে, রিসার্চার ডিভাইডস দ্য পপুলেশন ইন্টু পিজি, গ্র্যাজুয়েট, 10+2 students, and using the random digit table he select some of them from each. This is technically called representative sampling, stratified random sampling, none of the above. এই প্রশ্ন করার জন্য তোমাদেরকে রিসার্চ অ্যাপটিটিউডের স্যাম্পলিং বলে যে কনসেপ্টটা রয়েছে ওইটার ক্লিয়ার থাকা দরকার। তাহলে এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া রয়েছে, বলছে একজন টিচার বা একজন রিসার্চার তিনি কি করলেন, কিছু পপুলেশনকে একটা পিজিতে, একটা গ্র্যাজুয়েটে, একটা 10+2 স্টুডেন্টসে তিনি ভাগ করে দিলেন, অর্থাৎ স্ট্রাটাতে ভাগ করে দিলেন। স্ট্রাটা মানে তোমরা নিশ্চয়ই জানো গ্রুপ, এরকম গ্রুপে ভাগ করে দিলেন এবং ভাগ করে দিয়ে তিনি র্যান্ডামলি সাম অফ দেম ফ্রম ইচ, এবং প্রত্যেকটা থেকে এক একজন করে সিলেক্ট করলেন। তাহলে এটাকে কি ধরনের স্যাম্পলিং বলা হয় বা এই স্যাম্পলিং টেকনিকটাকে কি বলা হয়? রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এটা কিন্তু স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হিসেবে কনসিডার করা হবে। ওকে, তোমরা যারা হয়তো বুঝতে পারছো না বা এখনো স্যাম্পলিং চ্যাপ্টারটা কমপ্লিট করোনি, তোমরা অবশ্যই স্যাম্পলিং চ্যাপ্টারটা কমপ্লিট করে নাও বা এই টপিকটা কভার করে নাও, যেখানে তোমরা লক্ষ্য করবে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং, পারসুয়েসিভ স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, স্যাম্পলিং এর বিভিন্ন ভাগ রয়েছে। ওকে, আচ্ছা, তো অপশন কোশ্চেন 7 এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি। পরের প্রশ্ন রিসার্চ অ্যাপটিটিউড থেকে, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ মিনস। এটা একটা 1 মার্কের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এক্স পোস্ট ফ্যাক্টো কথার রিসার্চ কথার অর্থ কী? রিসার্চ ক্যারিড আউট প্রায়ার টু দ্য ইনসিডেন্ট, রিসার্চ ক্যারিড আউট আফটার দ্য ইনসিডেন্ট, রিসার্চ ক্যারিড আউট কিপিং ইন মাইন্ড দ্য পসিবল অফ দ্য ইনসিডেন্ট, নান অফ দ্য অ্যাবাভ। এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ কথার অর্থ কী? তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। তার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, তারপরে তোমরা বলো। ধরো কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটে গেছে, ওই ঘটনাটা ঘটে যাওয়ার পরে তুমি বা কেউ গিয়ে ওখানে রিসার্চ করলো। তখন যে রিসার্চটা করবে ওইটা কিন্তু ওখানকার যে ভেরিয়েবলগুলো তিনি নিবে, ওই ভেরিয়েবলগুলো কিন্তু অলরেডি ওখানে ঘটনাটা ঘটে গেছে। ওকে, ওই ভেরিয়েবলগুলো কিন্তু অলরেডি এক্সিস্টেড। বোঝা গেছে? ওই যে যে ওইটার উপরে রিসার্চ করছে ও কিন্তু আর চাইলেও ওই ভেরিয়েবলগুলোকে নিজের থেকে চেঞ্জ করতে পারবে না। ওকে, তখন এটাকে বলা হবে এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। তার মানে কি, অলরেডি ঘটে যাওয়া কোনো ঘটনা বা কোনো এক্সিস্টিং কোনো একটা ঘটনার উপরে যখন কোনো রিসার্চ হবে, যেটা আগে থেকেই হয়ে গেছে, কোনো ঘটনা হয়ে আছে, তখন যে রিসার্চটা হবে তখন তাকে বলা হয় এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। তাহলে দেখো অপশন ডিতে যেটা বলছে যে রিসার্চ ক্যারিড আউট আফটার দ্য ইনসিডেন্ট, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটে গেছে, ঘটনাটা ঘটে যখন গেছে তুমি তো আর ওইটাকে চেঞ্জ করতে পারবে না, তোমাকে যা রয়েছে ওইটা নিয়েই এবারে রিসার্চ করতে হবে। ওইটাকেই বলা হয় এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ, মানে যা রয়েছে তা নিয়েই তোমাকে কিন্তু এই রিসার্চটা চালিয়ে যেতে হবে। ওকে, তাই এখানে অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, আ লটারি মেথড ইজ এন এক্সাম্পল অফ এরিয়া স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, পারপোসিভ স্যাম্পলিং। বলো, এটাও সেই স্যাম্পলিং থেকে একটা প্রশ্ন যেটা দিয়েছে। তো লটারি টিকিট, ওকে, বা লটারি মেথডটা ওটা কি ধরনের স্যাম্পলিং এর আন্ডারে পড়বে? লটারি জিনিসটা কেমন হয়? লটারিটা ধরো দেখবে বিভিন্ন ধরনের একটা একটা বাউলের মধ্যে ওখানে কিছু চিরকুট কাগজ একসাথে এরকম এই করে নিয়ে নেওয়া হলো, দিয়ে ভালো করে ওটাকে ঝাঁকিয়ে নেওয়া হলো, যাতে কেউ চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে তুললেও এর মধ্যে থাকা, অর্থাৎ বাউলের মধ্যে থাকা সবগুলো চিটের প্রত্যেকের কিন্তু ইকুয়াল চান্স থাকবে সিলেক্টেড হওয়ার, তাই না?
আচ্ছা, এটা হয়তো তোমরা কেউ বুঝতে পারছো বা পারছো কিনা আমি জানি না। আরেকটা কথা বলি, দেখবে তাস যখন খেলা হয়, তাস তাস খেলার আগে যারা খেলে ওরা দেখবে একটা সাফেল করে নেয় তাসটাকে। ওকে, বিভিন্ন রকম ভাবে সাফেল করে নেয়, যাতে কার্ডগুলো সবার ক্ষেত্রে একই রকম ভাবে যাতে না পড়ে, তাই না? তো এই লটারি মেথডটা কিন্তু একই রকম। তার মানে কি না, স্যাম্পেলগুলোকে এমনভাবে সাফেল করে নেওয়া হচ্ছে যাতে প্রত্যেকের ইকুয়াল চান্স থাকছে সিলেক্টেড হওয়ার। এর ভেতর থেকে তুমি যে কোনো চিট তুলতে পারো, তাই না? তুমি কিন্তু জানো না এর মধ্যে কোন চিরকুটটা তুলতে হবে বা তার মধ্যে কি রয়েছে। তাহলে একটু ভেবে দেখো, এইখানে যতগুলো চিরকুট রয়েছে সবারই চান্স আছে সিলেক্ট হওয়ার। তুমি চাইলে একে তুলতে পারো, মানে এরও চান্স আছে, এরও চান্স আছে, এরও চান্স আছে, এরও চান্স আছে। তো লটারি মেথডটা হচ্ছে এটাই, যেটাকে আমরা বলি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এবার তোমরা যদি এই সংজ্ঞাগুলো ভালো করে জানো, তখন এই এক্সাম্পলটা ইজিলি ক্যাচ করতে পারবে। ওকে, বোঝা গেছে? যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। ইন ডেসক্রিপটিভ রিসার্চ দ্য প্রাইমারি ডেটা ক্যান বি অবটেইনড থ্রু, অর্থাৎ ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে যে প্রাইমারি ডেটা, রিসার্চের পরে তো আমরা ডেটা গ্যাদার করি, ওইটা কোথা থেকে অবটেইন করা যাবে? অবজারভেশন, ডাইরেক্ট কমিউনিকেশন উইথ রেসপন্ডেন্টস ইন ওয়ান ফ্রম দ্য অ্যানাদার, পার্সোনাল ইন্টারভিউ, অল অফ দ্য অ্যাবাভ। দেখো, এই ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে প্রাইমারি যে ডেটা বা তথ্যগুলো আমরা কি করে পাবো? অবজার্ভ করে পাবো, মানে অবজার্ভ করে তথ্য পাওয়া যায়। কোনো রেসপন্স বা যারা একে অপরের সাথে কমিউনিকেট করে আমরা এটাও পেতে পারি, পার্সোনাল ইন্টারভিউ নিয়েও পেতে পারি। তাই অপশন এ বি সি হয়ে যাবে সবগুলোই সঠিক, বা যেহেতু সবগুলো সঠিক তাই অল অফ দ্য অ্যাবাভ উত্তর হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর হবে ডি। ওকে, এবারে বলো, দ্য মিনিং অফ র্যান্ডোমাইজেশন ইজ। এই র্যান্ডোমাইজেশন কথার অর্থ কি? ইচ এলিমেন্ট অফ পপুলেশন হ্যাজ এন ইকুয়াল চান্স টু বি included in the sample. The selection of individuals from population is independent. The method is free from personal bias. All of the above. আচ্ছা, আমি এই কিছুক্ষণ আগে বা ওই স্যাম্পলিং এর প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম না, ওই যে তাসের যখন খেলা হয় তখন দেখবে ওটাকে সাফল করে নেওয়া হয়। সাফল, ওই সাফল করে নিলে তোমরা কিন্তু এই র্যান্ডোমাইজেশন ওয়ার্ডটা বুঝতে পেরে যাবে। এই সাফল মিনিংটা কি? সাফল মানে হচ্ছে গিয়ে কার্ডগুলোকে একসাথে এদিক সেদিক করে নেওয়া হয়, তাহলে প্রত্যেকটা কার্ডের মধ্যে ইকুয়াল চান্স থাকবে সিলেক্ট হওয়ার, যেটা অপশন এ তে বলেছে। দেখো, এখানে কোনো পার্সোনাল বায়াসনেস থাকবে না, যে আমি কার্ডটা প্রথমে রেখেছি আর প্রথমে কার্ডটা আমি নিজে নিয়ে নিলাম, এটারও কোনো চান্স নেই। তা এটাও বেশ ঠিক বলেছে। আর দ্য সিলেকশন অফ ইন্ডিভিজুয়ালস ফ্রম পপুলেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটাও ঠিক। অর্থাৎ এখানেও সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ র্যান্ডোমাইজেশন কথার অর্থটা কিন্তু এই সবগুলোর মধ্যেই বোঝাচ্ছে। ওকে, এই কার্ড সাফেলের এক্সাম্পলটা ভালো করে মনে রাখো, তোমরা বুঝতে পারবে। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। দ্য লজ অফ ইন্ডাকশন ওয়ার গিভেন বাই হুইচ অফ দ্য ফলোয়িং থিঙ্কার, অর্থাৎ লজ অফ ইন্ডাকশন এটা কোন থিঙ্কারের দেওয়া কনসেপ্ট? এটা কিন্তু জন স্টুয়ার্ট মিলের দেওয়া কনসেপ্ট, সো অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডিসরাপশন বা বাধা। ওকে, ডিসরাপশন ইন দ্য কমিউনিকেশন প্রসেস ইজ কল্ড, অর্থাৎ কমিউনিকেশন যখন হয় ওখানে যখন কোনো কিছু একটা বাধা ঘটে ওইটাকে আমরা কি বলি? কমিউনিকেশনের ভাষায় আমরা কি বলি? ট্রান্সগ্রেশন, ওয়াল, নয়েস, ফিডব্যাক। কি বলি আমরা কমিউনিকেশনের ভাষায়? কমিউনিকেশনের কথায় যখন একটা বাধা পাই তখন এই ডিসরাপ্টটাকে বলা হয় নয়েস। ওকে, অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নে, হু সেজ দ্যাট হোয়াট ইজ হুইচ চ্যানেল টু হুম উইথ হোয়াট এফেক্ট? দেখো, হু সেজ হোয়াট ইন হুইচ চ্যানেল হুম উইথ হোয়াট এফেক্ট, তাই না? দিস ইজ দ্য লসওয়েল মডেল অফ কমিউনিকেশন। হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন অ্যাবাভ মডেল অফ কমিউনিকেশন? তো তোমরা কমিউনিকেশন পড়লে ওখানে এই লাসওয়েল বলে একজন থিওরিস্টের নাম শুনবে, যিনি
কমিউনিকেশনের একটা মডেল দিয়েছিলেন। তো তিনি এই মডেলে কিন্তু দিয়েছিলেন যে একটা কমিউনিকেশন হতে গেলে কোন কোন এলিমেন্টসদের দরকার। তো সেখানে তিনি কটা এলিমেন্টসের কথা বলেছেন সেইটা আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে। এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে এখানে কোটের মধ্যে, দেখো হু সেজ, কে বলছে। একটা কমিউনিকেশন কখন কিরকম হয়, দেখো হু সেজ, কে বলছে। কেউ একটা কখনো কমিউনিকেশন যখন হয় তখন কি করে, প্রথমে সে বলে, কোনো একটা কথা বলে। হোয়াট ইন, হুইচ চ্যানেল, কোন চ্যানেলের মাধ্যমে কথাটা বলছে। হুম উইথ, হোয়াট এফেক্ট। তাহলে একটা কমিউনিকেশন যখন হয় তখন কি হয়, একজন স্পিকার প্রথমে কথা বলে, স্পিকার, তারপরে ওই কথাটা কোনো একটা চ্যানেলের মাধ্যমে ওই মেসেজটা যেটা বা স্পিকার বা কমিউনিকেটর যে থাকছে, ওকে, স্পিকার বা কমিউনিকেটর ও কি করে, তার মেসেজ তারপরে মেসেজটা দেয় বা পাঠায়। তাহলে কমিউনিকেটর, তারপরে তার মেসেজটা রয়েছে, এরপরে মিডিয়াম। ওকে, মেসেজ বিভিন্ন মিডিয়ামের মধ্যে পাঠানো হয়, যেমন ওভার দ্য ফোন, হ্যাঁ, ভিডিও কল, তাই না? তাহলে মিডিয়াম হয়ে যাবে আরেকটা। এরপরে রয়েছে অডিয়েন্স, বা যাকে পাঠানো হচ্ছে, কমি যার সাথে কমিউনিকেট করছে। আর লাস্টে রয়েছে এফেক্ট। ওকে, তাহলে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ এখানে লাসওয়েল তিনি 5টা এলিমেন্টের কথা বলেছেন। ওকে, 5টা এলিমেন্টের কথা তিনি বলেছেন। যাচ্ছি পরের প্রশ্নে। ইন ওয়াইফাই স্ট্যান্ডস ফর, ওকে, ইন ওয়াইফাই ফাই স্ট্যান্ডস ফর ড্যাশ ড্যাশ। তাহলে তোমরা নিশ্চয়ই ওয়াইফাই এই ওয়ার্ডটা শুনেছো বা ওয়াইফাই অনেকে ইউজ করো। তো এখানে প্রশ্ন করেছে এই ফাই কথার অর্থ কি। ফাইনাল, ফিনিশ, ফায়ারওয়েল, ফাইডেলিটি। ওয়াইফাই কথার অর্থ হচ্ছে গিয়ে ওয়্যারলেস ফিডেলিটি। তাহলে ফাই কথার অর্থ কি, ফিডেলিটি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কমিউনিকেশন থেকে প্রশ্ন। হু রিসিভ দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ফর 2014, অর্থাৎ 2014-তে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন। শশী কাপুর, ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, জাভেদ আখতার। এবং এটার শশী কাপুর হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এডুকেশনাল টিভি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার। এবং এটার সঠিক উত্তর হবে 1959। দেখো এইরকম কিছু প্রশ্ন যেগুলো সাধারণত এইসব পরীক্ষায় থাকে, যেগুলো কিন্তু তোমাদেরকে স্কিপ করতে হবে। এগুলোর কোনো সলভের কোনো বা এগুলো সমাধান করার কিছু উপায় নেই একমাত্র গেস ওয়ার্ক ছাড়া। ওকে, কিছু প্রশ্ন তোমাদের, বাকি প্রশ্ন দেখবে তোমাদের কিছু এরিয়ার মধ্যে থাকবে, কিছু গেস ওয়ার্কে হয়ে যাবে। বাট এইরকম কিছু প্রশ্ন থাকবে যেগুলোর সম্পর্কে তোমরা কিছু জানো না, একদম কিছু জানো না, কোনোদিন শোনোনি। তো এইসব প্রশ্নগুলোকে ট্যাকেল করতে গেলে হয় তোমাদেরকে গেস ওয়ার্ক করতে হবে, না হলে কিছু অপশন এলিমিনেট করে যদি তাও কাছাকাছি গিয়ে উত্তরটা ধরতে পারো তাও করতে পারো, না হলে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, কোনো একটাকে টিক মেরে দিয়ে আসতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। বাকি এই প্রশ্নগুলো থেকে ঘাবড়াবার কোনো প্রশ্ন হয় না, 1 থেকে 2টো প্রশ্ন এরকম থাকে। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন। হু ডিফারেন্সিয়েটেড বিটুইন হট অ্যান্ড কুল মিডিয়া, অর্থাৎ হট মিডিয়া এবং কুল মিডিয়া এই দুটো মিডিয়ার মধ্যে পার্থক্য কে ডিফারেন্সিয়েট করেছিলেন, কোন মিডিয়া থিওরিস্ট। রিমেম্বার ইট, মিডিয়া থিওরিস্ট। তোমাদের উদ্দেশ্যে বলি যে এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং বহুবার পরীক্ষায়, এটা নেটের পরীক্ষায় বা আমাদের ইংলিশের পেপার 2-তে অনেক সময় এই প্রশ্নটা এসেছে। তো এটা একটা খুব হট টপিক, এবং প্রশ্নটা ওরকমই যে হু ডিফারেন্সিয়েট বিটুইন হট অ্যান্ড কুল মিডিয়া। রেমন্ড উইলিয়াম, উইলবার স্ক্র্যাম, হ্যারল্ড লসওয়েল, যাকে আমরা কমিউনিকেশনের মডেলে আগে পড়েছি, এবং শেষে রয়েছে মার্শাল ম্যাকলুহান। বলো, এটা সঠিক কি উত্তর হবে কিন্তু মিডিয়া থিওরিস্ট মার্শাল ম্যাকলুহানের দেওয়া কনসেপ্ট হট অ্যান্ড কোল্ড মিডিয়া। তো এই হট মিডিয়া কোন কোনগুলো এবং কুল মিডিয়া কোন কোনগুলো, এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19।
আচ্ছা, এখান থেকে কিছুগুলো প্রশ্ন রয়েছে যেগুলো ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউডের এবং রিজনিংয়ের। আমি তোমাদের জন্য পাশে সলভ করে দেওয়ার চেষ্টা করছি, তো লিখে থাকো। এখানে একটা নাম্বার সিরিজ রয়েছে 25, 22, 30, তারপরে একটা ব্র্যাকেট রয়েছে এবং তারপরে রয়েছে 35। তো আমাদের এই ব্র্যাকেটটায় বা কোশ্চেন মার্ক যেটা বসানো আছে ওইখানে কি বসবে বসাতে হবে। তাহলে দেখো 25-এর সাথে 30, এটা +5-এ ইনক্লুড রয়েছে। 30 থেকে 35 এটাও +5-এ ইনক্লুড রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে এরকমভাবে ধরতে পারি যে 22, তাহলে +5, তাহলে এখানে হয়ে যাবে এটা 27, 27। ওকে, তাহলে অপশন সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর এটার। ওকে, নিচের নাম্বারগুলো যেভাবে +5 করে অ্যাড করা ছিল উপরের নাম্বারটার মধ্যেও একই রকমভাবে +5 করলে আমরা উত্তরটা পেয়ে যাবো। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। তো তোমরা প্রশ্নটা দেখো। ইন স্কুল 391 বয়েজ অ্যান্ড 323 গার্লস হ্যাভ বিন ডিভাইডেড into the large possible equal classes so that there are equal number of boys and girls in each class. What is the number of class? তো এটা অপশনগুলো চারটে দেওয়া রয়েছে এবং তোমরা পাশে দেখো, এইভাবে কিন্তু তোমাদেরকে এটা সলভ করে নিতে হবে। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 21। Which number indicates the owner who are neither engineer nor good administrator? তো ওখানে এখানে একটা ত্রিভুজ এবং দুটো বৃত্ত দেওয়া রয়েছে এবং এই সার্কেলগুলোর মধ্যে বলা রয়েছে যে FEG ইন্ডিকেট করছে এবং সেখানে জি বলতে ওনারদেরকে বোঝানো হচ্ছে, মানে জি সার্কেলটা এটা ওনারের, ই হচ্ছে ইঞ্জিনিয়ার, এফ হচ্ছে গুড অ্যাডমিনিস্ট্রেটর। প্রশ্ন করেছে যেটা যে হুইচ নাম্বার ইন্ডিকেটস দ্য ওনার হু আর নেইদার ইঞ্জিনিয়ার নর গুড অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ কে ইঞ্জিনিয়ারও নয় আবার গুড অ্যাডমিনিস্ট্রেটরও নয়। দেখো, এইটা সলভ করতে গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নে বলেছে কি যে হু আর নেইদার ইঞ্জিনিয়ার নর গুড অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, ইঞ্জিনিয়ারও নয় আর গুড অ্যাডমিনিস্ট্রেটরও নয়, কজন? তাহলে দেখো তো, এফটা ছিল কারা? গুড অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে এফ কতটা রয়েছে? এফ এর পোর্শনটা আমরা যদি ধরি তাহলে এতটুকু আসছে। এই পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে তাহলে গুড অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, আচ্ছা, ইঞ্জিনিয়ার কতজন? ইঞ্জিনিয়ারের ভেতরে তাহলে দেখো, ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে এই পোর্শনটা ইঞ্জিনিয়ার, তাহলে এই পোর্শনটা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার এবং এই পোর্শনটাও কিন্তু, এফটা পুরোটা কিন্তু গুড অ্যাডমিনিস্ট্রেটর, তাই না? আর ইর পুরো এই পোর্শনটা কিন্তু হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার। এবারে দেখো বলেছে কি যে হু আর নেইদার ইঞ্জিনিয়ার নট গুড অ্যাডমিনিস্ট্রেটর, মানে
ওটা অ্যাডমিনিস্ট্রেটরও নয় আর ইঞ্জিনিয়ারও নয়। তাহলে কতজন, কতটা পোর্শন বাকি ফাঁকা রয়েছে দেখো, টু, মানে এই পোর্শনটা, বা তাহলে হয়ে যাবে শুধুমাত্র 2, বোঝা গেল? তাহলে 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন সি। কিভাবে এটা ক্যালকুলেট করা হলো তোমরাও নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে ইফ মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু ডিভিশন, ডিভিশন ইকুয়াল টু অ্যাডিশন, addition equal to subtraction and subtraction equal to multiplication, solve the equation below। তাহলে এখানে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এই ইকুয়েশনটাতে আমাদেরকে কিছু নাম্বার চেঞ্জ করতে হবে। ওকে, নাম্বার চেঞ্জ করে কি করব, নাম্বার চেঞ্জ করে যদি সেখানে মাল্টিপ্লিকেশন থাকে ওটাকে ডিভিশন করতে হবে। তাহলে মাল্টিপ্লিকেশন যেখানে রয়েছে দেখো, তাহলে মাল্টিপ্লিকেশন এখানে রয়েছে, ওটাকে আমরা কি করব, ডিভিশন করে দেব। তাহলে মাল্টিপ্লিকেশনটা হবে ডিভিশন। ওকে, আচ্ছা, ডিভিশন হয়ে যাবে অ্যাডিশন, যেটা ডিভিশন ছিল ওটা হয়ে যাবে অ্যাডিশন, অ্যাডিশন যেটা হয়ে যাবে সাবস্ট্রাকশন, এবং সাবস্ট্রাকশনটা হয়ে যাবে মাল্টিপ্লিকেশন। ওকে, এইটা হবে গিয়ে ইকুয়েশন। এইবারে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তো তোমরা নিশ্চয়ই এই ইকুয়েশনগুলো সলভ করার জন্য যে বদমাস টেকনিক রয়েছে, ওকে, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, এই টেকনিকটাকে ইউজ করলে কিন্তু এখানে তোমরা উত্তরটা করতে পারবে। তাহলে আমরা দেখো প্রথমে লিখব 110 প্লাস ব্র্যাকেট অফ ডিভিশন, মানে ভাগের কাজ প্রথমে হবে, তাহলে ভাগ কোথায় রয়েছে, 20 ডিভাইড বাই 10 হয়ে গেল 2। ওকে, 2, তারপরে হবে মাইনাস ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন, তাহলে আমরা ওই একই লাইনে 40 আর 10কে মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে হবে এটা 400, ইকুয়াল টু দিলাম। এরপরে কি হবে, অ্যাডিশন আর সাবস্ট্রাকশন। ওকে, অ্যাডিশন আর সাবস্ট্রাকশন যদি হয় তাহলে দেখো এটা হয়ে যাবে 112 মাইনাস লাস্টে সাবস্ট্রাকশন, এটা হয়ে যাবে 400 থেকে 112 বাদ গেলে হবে 88288, আর যেহেতু মাইনাসের অর্থাৎ নেগেটিভ রয়েছে উত্তর, এটা নেগেটিভের মান বেশি তাই -288, অর্থাৎ বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। দেখো তো বুঝতে পারলে তোমরা উত্তরটা কিভাবে সলভ করা হলো, ভেরি ইজি। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 22টাকেও সলভ করে নিলাম। আচ্ছা, পরের প্রশ্নে কোশ্চেন নাম্বার 23। এখানে ইন দ্য সিরিজ গিভেন বিলো আইডেন্টিফাই দ্য রং নাম্বার, এখানে একটা সিরিজ যেটা দেওয়া রয়েছে ওর মধ্যে কোন নাম্বারটা ভুল আমাদেরকে ওইটা আইডেন্টিফাই করতে হবে। 5, 11, আচ্ছা আমরা এভাবে লিখে নিই, 5, 11, 13, 47, 96, 191, 383। তাহলে তোমরা এটা প্রথমে একটু দেখো যে 5-এর সাথে প্লাস করা রয়েছে +6। ওকে, এটার সাথে প্লাস রয়েছে +12, এটার সাথে প্লাস রয়েছে 24, এটার সাথে প্লাস রয়েছে 48, এটার সাথে প্লাস রয়েছে কত, যদি প্লাস করা হয় তাহলে 8, 7, 15, 5, 7, 8, 1, 9। আচ্ছা আমরা এটা পরে আসছি, 95 ধরে রাখি এখানে, 95, এটার সাথে প্লাস হয়েছে কত, প্লাস 96, আমি 95টাকে ধরছি, হ্যাঁ, প্লাস রয়েছে 192। আচ্ছা, এবারে এখান থেকে আমরা আরেকটা জিনিস ডিকোড করতে পারি কি না, প্রত্যেকটা নাম্বার 6 ইন্টু 2, 6 দুনে 12, 12 দুনে 24, 24 দুনে 48,
48 দুনে 96, 96 দুয়ে 192, তাহলে 2 × 2 হিসেবে ইনক্রিজ হয়েছে। এবং এইখানে যে নাম্বারটা ছিল 96, ওইটা কিন্তু 96 হবে না, ওটা হবে কত? যেহেতু 2 × 2 হিসেবে অ্যাড হয়েছে, তাই এটা 24-এর সাথে 2 গুণ করলে হয় 48, 47-এর সাথে 48 যোগ করলে হবে 95। তাহলে এখানে যে ভুল নাম্বার রয়েছে সেটা হচ্ছে 96। সো অপশন এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24। ইন সার্টেন কোড টিচার ইজ রিটেন অ্যাজ VGCE JGT। তাহলে এটা দ্য কোট অফ চিলড্রেন উইল বি। একই রকমভাবে দেখো, প্রথমে একটা লিখে নিতে হবে TEACHER, টিচার। এটা কিভাবে লেখা হয়েছে? এটা লেখা রয়েছে VGCEJGT। আচ্ছা, এবার এই যে প্রত্যেকটা নাম্বারের প্লেস ভ্যালু আমরা আগে লিখে নিই। T20, E হচ্ছে 5, A হচ্ছে 1, C হচ্ছে গিয়ে 3, H 8 মানে শর্টকাট, E হচ্ছে গিয়ে 5, R 18, V 22, G 7, C হচ্ছে গিয়ে 3, E হচ্ছে 5, J 10, G 7, T 20। ওকে, তাহলে এদের ভেতরে আমরা মোটামুটি করে একটা বুঝতে পারছি যে 20 ওটা হয়েছে গিয়ে +2, 5 +2 7, 1 +2 3 +2 8 +2 5 +2 18 +2, এইভাবে নাম্বারটা সাজানো রয়েছে। তাহলে চিলড্রেনটা কীরকম কোড হবে? চিলড্রেনটা কীরকম হয়ে যাবে বলো? চিলড্রেনটা তাহলে কী হবে? দেখো, CHILDREN। ওকে, আমরা তো নিশ্চয়ই এটার যে কোডিংটা যেভাবে রয়েছে আমরা জেনে গেছি। আচ্ছা, তার আগে আমরা এটার চিলড্রেন C3, H8, I9, Lara 12, L12, D4, R18, N5, N14। তাহলে এটাকে যদি আমরা, যেহেতু আমরা নাম্বারটা পেয়ে গেছি কিভাবে লুকানো রয়েছে, C+2 +2 এইভাবে রয়েছে। তো দেখো, তাহলে যে সংখ্যাটা আসবে এটা 5, 10, 11, 14, 6, 20, 7, 16। এবার চটপট করে আমরা এদের প্লেস ভ্যালু বা নাম্বারগুলোকে বসিয়ে ফেলি। 5 5 হচ্ছে ই, 10 হচ্ছে গিয়ে জে, 11 কে, 14 এন, এফ হচ্ছে 6, টি হচ্ছে 20, জি 7 এবং পি হচ্ছে 16। দেখো, ই জে কে এন টিজিপি। তাহলে এটার সঠিক উত্তর আমরা পেয়ে যাব অপশান বি। তাহলে এইভাবে এটাকে আমরা ডিকোড করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। ওকে, এই রিজনিংটা। যাচ্ছি পরের প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট অ্যাবাউট দ্য সেন্ট্রাল ইনফরমেশন কমিশন? সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের উপরে কোনটা সঠিক? দ্য সেন্ট্রাল ইনফরমেশন কমিশন ইজ এ স্ট্যাচুটরি বডি। The Chief Information Commissioner and the other information commissioners are appointed by President of India. The commission can impose a penalty up to maximum of 25,000. It can push an errand officer. আচ্ছা, এবারে
অপশানগুলো যেগুলো রয়েছে 1 2 3, 1 2 4, 1 2 অনলি, 2 3 4। আচ্ছা, তোমাদের জন্য বলে রাখি এটা যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান 3, 1 2 4। পরের প্রশ্ন, if south east become north and north east become west and all the rest directions are changed in the same manner, then what will be the direction of the west? পাশের আঁকা ডায়াগ্রামটা তোমরা লক্ষ্য করো, দিলে বুঝতে পারবে যে প্রশ্নে বলেছে ইফ সাউথ ইস্ট বিকামস নর্থ, তাহলে সাউথ ইস্ট বিকাম নর্থ, সাউথ ইস্ট কোনটা? সাউথ ইস্ট হচ্ছে এটা, এটা হয়ে গেছে নর্থ, এটাকে ধরে নেওয়া হলো নর্থ। তাহলে বলতে পারবে এটা কত ডিগ্রি চেঞ্জ হয়েছে? দেখো, সাউথ ইস্ট থেকে নর্থ ইস্ট ওটা হচ্ছে 90 ডিগ্রি, নর্থ ইস্ট থেকে নর্থ এটা কিন্তু 45 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা মিলে টোটাল চেঞ্জ হচ্ছে কত? টোটাল 135 ডিগ্রি। ওকে, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, নর্থ ইস্ট বিকামস ওয়েস্ট, তাহলে নর্থ ইস্ট মানে কোনটা? নর্থ ইস্ট মানে এটা। ওকে, এই নর্থ ইস্ট ও চেঞ্জ হয়ে গেছে ওয়েস্টে। একই রকমভাবে তাহলে দেখো, নর্থ ইস্ট থেকে ওয়েস্ট সিমিলারলি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বলেছে রেস্ট অফ দ্য ডাইরেকশন আর চেঞ্জ ইন দ্য সেম ম্যানার। একই রকমভাবেই সবাই প্রত্যেকটা আদার্স যেগুলো রয়েছে সবাই 135 ডিগ্রি করে এইভাবে চেঞ্জ হয়েছে। তাহলে হোয়াট উইল বি দ্য ডাইরেকশন ফর ওয়েস্ট, তাহলে ওয়েস্ট তার ডাইরেকশন কী হবে? তাহলে দেখো, ওয়েস্টের 90 ডিগ্রি হচ্ছে সাউথ, 90 ডিগ্রি আমাদেরকে 135 ডিগ্রিতে যেতে হবে, তাহলে 90 ডিগ্রি আর এইখানে হচ্ছে গিয়ে 135 ডিগ্রি, 135 ডিগ্রি, তাহলে সাউথ ইস্ট। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। যাচ্ছি পরের প্রশ্নে, উই নিড নট টু ওরি অ্যাবাউট এরার্স বাট উই মাস্ট ট্রাই টু লার্ন ফ্রম আওয়ার এরার্স। আচ্ছা, এই প্রশ্নটা আমি শুধু তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি, যার উত্তর অপশন সি হবে সঠিক উত্তর। আমি এটার সম্পর্কে বেশি কিছু এক্সপ্লেন করছি না। যাচ্ছি পরের কোশ্চেন নাম্বার 28। দ্য ফার্স্ট টু টার্মস আর রিলেটেড to each other in some way. Mark one of the following AD to identify which term will bear the same relationship with the third term in the problem. ওকে, আচ্ছা, এটা কিন্তু তোমরা যদি ফোর্থ প্রপোর্শন, এটা প্রপোর্শনের অঙ্ক, ফোর্থ প্রপোর্শন বের করার সূত্র জানো, তাহলে কিন্তু এটা তোমরা করতে পারবে। বা এটাকে তোমরা এক্স ধরে নাও, দেখো এক্স ধরে অঙ্কটা করা যাবে। তাহলে 0/1/100 ইকুয়াল টু 10/x। তাহলে দেখো কিভাবে এটা হবে, x ইকুয়াল টু 3টে 0, 1000 হয়ে গেল, বজ্র গুণন করে নেওয়া হলো। তাহলে অপশান সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে, তোমরা নিশ্চয়ই এটা জানো ফোর্থ প্রপোর্শন কিভাবে বের করতে হয়। আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্নে। হুইচ ইজ দ্য 8th letter to the right of the 15th letter from your left in the ইংলিশ অ্যালফাবেট? অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটে ডান দিক থেকে 8 নম্বর এবং বাম দিক থেকে 15 নম্বরে ইংলিশে কোন লেটারটা রয়েছে? এর ক্ষেত্রে তোমাদেরকে 18, 8 প্লাস 15 অর্থাৎ 23, 23rd যে টার্মটা রয়েছে বা লেটারটা রয়েছে ইংলিশ অ্যালফাবেটে, ওইটাকেই বসাতে হবে। 23rd কে রয়েছে বলো তো? ডব্লিউ। ওকে, তাহলে এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ডব্লিউ। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। আচ্ছা, পরের প্রশ্নে বলেছে when I found that I was half an hour earlier than the scheduled time of the train being late by 130 hours arrived at late আচ্ছা, the train being late by 130 hours and hours arrived at 620 hours. I had reached the station at 440 hours by 510 hours or 4
20 আওয়ার্স অ্যান্ড 5 20 আওয়ার্স। আচ্ছা, এটা পাশে দেখো, এইভাবে কিন্তু তোমাদেরকে এটা সলভ করতে হবে। যাচ্ছি, ওকে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে এটা কিন্তু একটা ডেটা ইন্টারপ্রিটেশন বা তোমরা নিশ্চয়ই ডেটা ইন্টারপ্রিটেশন ক্লাস কন্টিনিউ করছো আমাদের চ্যানেল থেকে দেখে, বা তোমরা প্র্যাকটিস করো। তো এরকমই একটা ডেটা ইন্টারপ্রিটেশনের অঙ্ক এখানে দেওয়া রয়েছে, আমাদেরকে কিন্তু এটা সলভ করতে হবে। তোমরা ভালো করে টেবিলটা দেখে নাও এবং আমি তোমাদের জন্য পাশে সলভ করে দিচ্ছি। এখানে অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, একই রকম ভাবে পাশে দেখে নাও তোমরা। কোশ্চেন নাম্বার 32-তে এটার সঠিক উত্তর হবে অপশন 3। কোশ্চেন নাম্বার 33, হোয়াট ইজ দ্য এভারেজ ইনকাম অফ এ ওম্যান ওভার 4 ইয়ার্স? দেখো পাশে একই রকম ভাবে সলভ করা রয়েছে, এটার সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34, দ্য এভারেজ ইনকাম অফ এ ম্যান ওভার দোজ 4 ইয়ার্স। দেখো একই রকম ভাবে পাশে করা রয়েছে, এটার সঠিক উত্তর হবে অপশন সি। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 35 থেকে 38 পর্যন্ত আমরা একটা পাই চার্ট দেখতে পাচ্ছি, এবং এই পাই চার্ট দেখে কিন্তু এবারে একই রকমভাবে আমাদেরকে সলভ করতে হবে। আচ্ছা দেখো, এই পাই ডায়াগ্রামটা যদি তোমরা দেখো তাহলে বলেছে যে একটা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস পাশে দেওয়া রয়েছে, যেখানে কুকিং ক্লাসে ইনক্লুড রয়েছে 22%, সিঙ্গিং ক্লাসে 18%, ড্যান্সিং ক্লাসে 21%, পেন্টিং ক্লাসে 15%, স্টিচিং ক্লাসে 11%, ড্রামা ক্লাসে 13%। ওকে, তো এইভাবে যদি থাকে মানে টোটাল স্টুডেন্টসের এত পার্সেন্ট করে বিভিন্ন ক্লাসে যুক্ত রয়েছে, তাহলে এই হিসেবে আমাদেরকে কিন্তু অঙ্কটা করতে হবে। এটাও ডেটা ইন্টারপ্রিটেশনের একটা অঙ্ক। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন স্টিচিং অ্যান্ড ড্রামা ক্লাসেস টুগেদার? অর্থাৎ স্টিচিং, স্টিচিং মানে কোথায় দেখো তুমি, স্টিচিং আর ড্রামা, স্টিচিং আর ড্রামা এই দুটোতে টোটাল কতজন স্টুডেন্ট রয়েছে, কিভাবে ইনক্লুড করতে, কিভাবে পাবো আমরা? তাহলে দেখো, টোটাল স্টুডেন্ট 3600, তার মধ্যে এই দুটো মিলে চেয়েছে, তাহলে আমরা দুটোকে একসাথে যোগই করে দিই। যোগ করে দিলে হবে 24%। 13 আর 11 কাটাকাটি করে নিলাম। এবার তোমরা যদি 24 আর 36 গুণ করো তাহলে দেখবে এটা সঠিক উত্তর হবে 864। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, 24টা আমরা পেলাম কোথা থেকে, বুঝতে পেরেছো? 24% স্টিচিং ক্লাসের 11% আর ড্রামা ক্লাসের 13%। টোটাল স্টুডেন্টের এত পার্সেন্ট, এটাকে আমি একসাথে যোগ করে নিয়েছি। তোমরা এছাড়া নাও, এটাও নাও করতে পারো। তোমরা কি করবে, প্রথমে 3600 থেকে 11% বের করবে, তারপরে 13% বের করবে, দিয়ে একসাথে যোগ করবে, দিলে দেখবে এই উত্তরটাই পাবে। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36, হাউ মেনি স্টুডেন্টস আর এনরোল্ড ইন পেন্টিং ক্লাস? পেন্টিং ক্লাসে কতজন ইনক্লুড ছিল? পেন্টিং ক্লাসে দেখো 15%, পেন্টিং ক্লাসে ছিল 15%, তাহলে টোটাল স্টুডেন্ট 3600, টোটাল স্টুডেন্ট 3600 যার 15%, তাহলে এটা আমরা কাটাকাটি করে নিলাম। 36-এর সাথে তোমরা যদি 15 গুণ করো তাহলে পাবে 540, হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 37, হোয়াট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ স্টুডেন্টস এনরোল্ড ইন সিঙ্গিং অ্যান্ড ডান্সিং ক্লাসেস টুগেদার টু দোজ এনরোল্ড ইন ড্রামা ক্লাস? তাহলে সিঙ্গিং আর ড্যান্সিং ক্লাসে একসাথে যতজন ইনক্লুড হয়েছে, তাহলে ধরো সিঙ্গিং প্লাস ডান্সিং ক্লাস, তার সাথে হবে ড্রামা, সিঙ্গিং আর ড্যান্সিং তার সাথে ড্রামা। তাহলে সিঙ্গিং ক্লাসে কতজন ছিল? দেখো, সিঙ্গিং ক্লাসে আছে 18%, আর ড্রামাতে আছে 13%। সিঙ্গিং আর ছিল ড্যান্সিং,
ড্যান্সিংয়ে আছে 21%। দেখো, তাহলে সিঙ্গিং আর ড্যান্সিং একসাথে যদি যোগ করা হয় তাহলে এটা হবে 3600। আর ড্রামাতে রয়েছে 468। এবং এটাকে যদি তোমরা, সরি এটা ভুল হয়ে গেছে আমার, এটা একটু, সিঙ্গিং আর ড্যান্সিং ক্লাস মিলে হবে একসাথে 1404, আর ড্রামা হবে 468। তো এটাকে যদি তোমরা ইস টু মানে সমানুপাত করো তাহলে এটা সঠিক উত্তর হবে 3:1। এটা তোমরা চাইলে নিজেরা করে নিতে পারো, কারণ আমি আশা করবো এইসব কাটাকাটি তোমরা জানো। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 38। হাউ মেনি স্টুডেন্টস আর নট এনরোলড ইন কুকিং ক্লাস? তাহলে কতজন স্টুডেন্ট কুকিং ক্লাসে এখনো এনরোল করেনি? কুকিং ক্লাসে কতজন এনরোল করেনি? আগে বলো, কুকিং ক্লাসে কতজন এনরোল করেছে? 22%। তাহলে টোটাল যদি 100 হয়, সেখান থেকে 22% কুকিংয়ে এনরোল করেছে, বাকি তাহলে 78% কুকিংয়ে এনরোল করেনি। তাহলে 3678%, যত হচ্ছে এটাই হবে নট এনরোলড ইন কুকিং ক্লাসেস। উত্তর কত হবে? 2808, অপশন ডি। ওকে, এটা হলো একটা এক ধরনের ডাটা ইন্টারপ্রিটেশন। যাচ্ছি পরের প্রশ্ন। এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সব আইসিটির প্রশ্ন। দেখো, ইনফরমেশন আ কম্বিনেশন অফ সাউন্ড, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন ইজ কল্ড। যখন কোনো ইনফরমেশনের সাথে সাউন্ড, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন একসাথে ইনক্লুড করা থাকে তখন আমরা ওটাকে কি বলবো? মাল্টি প্রোগ্রাম, মাল্টি পারপাস, মাল্টি ফ্যাক্ট, মাল্টিমিডিয়া। ডেফিনেটলি এটাকে হবে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া মানে মাল্টিমিডিয়া, এর মধ্যেই লুকিয়ে রয়েছে মাল্টিমিডিয়া। দেখো পরের প্রশ্ন, সিডি রম। এই সিডি রমটা কি? সেমিকন্ডাক্টর মেমোরি, ম্যাগনেটিক মেমোরি, ট্রানজিস্টর মেমোরি, মেমোরি মেড অফ অর্গানিক ম্যাটেরিয়ালস। সিডি রম কিন্তু এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর মেমোরি। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরের প্রশ্ন, বারকোডস। বারকোডস স্টোরস ইনফরমেশন ইউজিং। তো তোমরা নিশ্চয়ই এই বারকোড লক্ষ্য করেছো বিভিন্ন প্রোডাক্টের উপরে। হ্যাঁ, এরকম কালো সাদা লম্বা লম্বা সরু সরু সোজা সোজা দাগ থাকে, তাই না? এরকম করে। তো এই বারকোড জিনিসটা কি? পাঞ্চ হোল, thick and thin line, dots, line of different colors। এই তো এখানে বলেই দিয়েছে অপশন বি, thick and thin line। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 42। A group of people has access to computers and internet while another group does not have access। তাহলে একটা গ্রুপ রয়েছে যারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে, আবার একটা গ্রুপ রয়েছে যারা ওই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু গ্রুপ ইজ নোন বাই। তাহলে এই যে দুটো গ্রুপের মধ্যে ডিফারেন্স, এটাকে আমরা কি বলবো? ডিজিটাল ডিভাইড, ইন্টারনেট ডিভাইড, ওয়েব ডিভাইড, ই লিটারেসি। এটাকে বলা হয় ডিজিটাল ডিভাইড। ওকে, এই টার্মসগুলোর সম্পর্কে কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, পরীক্ষায় এমনি ফ্ল্যাট প্রশ্ন এসে থাকে। পরের প্রশ্ন, গ্রুপ অফ ইনস্ট্রাকশনস দ্যাট ডাইরেক্টস এ কম্পিউটার ইজ কল্ড। তাহলে একটা কম্পিউটার চালানোর জন্য যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় তাকে আমরা কি বলি? স্টোরেজ, মেমোরি, লজিক অর প্রোগ্রাম। এটা হবে প্রোগ্রাম। স্টোরেজ, মেমোরি এগুলো তো কোনো ইনস্ট্রাকশন নয়, তোমরা কমন সেন্সেই বুঝতে পারছো এটা, যে কম্পিউটার চালানোর জন্য যে ইনস্ট্রাকশন দেওয়া হয় ওটা বলে বিভিন্ন যে প্রোগ্রাম করা থাকে ওইগুলো। পরের প্রশ্ন, হায়ার এডুকেশন থেকে, দ্য ইনস্টিটিউট হোয়ার অ্যান্ড হোয়েন দ্য ফার্স্ট কম্পিউটার ইনস্টলড। আচ্ছা, এটা এটা বলা যেতে পারে আইসিটি, আইসিটির কোশ্চেন প্লাস হায়ার এডুকেশন একসাথে ধরে নেওয়া যেতে পারে। ঠিক আছে, যাচ্ছি প্রশ্নটা সম্পর্কে দেখা যাক। দ্য ইনস্টিটিউট হোয়ার অ্যান্ড হোয়েন দ্য ফার্স্ট কম্পিউটার ইনস্টলড ওয়াজ। তো প্রথম কোন ইনস্টিটিউটে প্রথম কম্পিউটার এস্টাবলিশ করা হয়েছিল? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর 1950, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাই 1955, ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি 1960, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ ক্যালকাটা 1955। ফ্যাকচুয়াল প্রশ্ন, না জানলে করা সম্ভব নয়। এটার সঠিক উত্তর হবে অপশন ডি। জেনে রাখো তোমরা, যেহেতু একবার পরীক্ষা এসছে।
পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 45, হোয়াট ইজ দ্য কিয়োটো প্রোটোকল? পিপল অ্যান্ড এনভায়রনমেন্টের প্রশ্ন, এই কিয়োটো প্রোটোকলটা কি? আ ইউএন রেজলিউশন উইথ এ গোল অফ ইনক্রিজিং ফুড প্রোডাকশন। ফুড প্রোডাকশনের জন্য ইউএন রেজলিউশন এটা একটা। অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি উইথ গোল ফর সেভিং এন্ডেঞ্জার্ড স্পিসিস, যে সমস্ত এনজেন্ডার্ড বা বিলুপ্ত প্রায় যে সমস্ত স্পিসিসগুলো রয়েছে ওদেরকে সেভ করার জন্য এই ধরনের প্রোটোকল। অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি দ্যাট আ গোল অফ রিডিউসিং মেজর গ্রিনহাউস গ্যাস কমানোর এটা একটা ট্রিটি স্বাক্ষর করা হয়েছিল। আরেকটা রয়েছে অ্যান অ্যারেঞ্জমেন্ট অ্যামং মেম্বার্স অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন টু এনশিওর ফ্রি ট্রেডস অ্যামং পার্টিসিপেন্ট। না, পার্টিসিপেন্টের মধ্যে ফ্রি ট্রেডের একটা ট্রিটি। না, এই অপশন 4টা ভুল দেওয়া রয়েছে একদম, বাট এটা সঠিক উত্তর হবে কিয়োটো প্রোটোকল। এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য এটা, এই কিয়োটো প্রোটোকল, এই ট্রিটিটা চালু করা হয়েছিল বা এই ট্রিটিতে সাইন করা হয়েছিল, যেটা 2005 এর 16 ফেব্রুয়ারি ইমপ্লিমেন্ট হয়েছিল। ওকে, এই ডেটটা তোমাদের মনে রাখতে হবে। যাচ্ছি পরের প্রশ্ন, হুইচ ন্যাচারাল ডিজাস্টার কজেস মোর ডেথ দেন এনি আদার? অর্থাৎ কোন ন্যাচারাল ডিজাস্টারে প্রচুর পরিমাণে মৃত্যু দেখা যায়? ওকে, বাকিদের থেকে বেশি মৃত্যু এই ন্যাচারাল ডিজাস্টারে ঘটে থাকে। আচ্ছা, তোমাদেরকে একটু কথা বলে রাখি যে এই কিয়োটো প্রোটোকলে কোন কোন গ্যাস, অর্থাৎ কোন কোন গ্রিন হাউস গ্যাস তারা এই যে মেজর যে গ্রিন হাউস গ্যাসগুলোকে রিডিউস করতে বলেছিল, এই গ্রিন হাউস গ্যাসগুলোর নাম কিন্তু তোমরা যদি জানো আমাকে এটা কমেন্টে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, যে পরের প্রশ্ন যেটা আমরা ছেড়ে গেছিলাম যে হুইজ ন্যাচারাল ডিজাস্টার কজেস মোর ডেথ দেন এনি আদার, বলো তোমরা এটা অ্যাটেম্প করো। এটা সঠিক উত্তর হবে কিন্তু ফ্লাড। এই বন্যা যখন হয় তখন দেখবে প্রচুর পরিমাণে মৃত্যু ঘটে, তাই না? যেটা বাকিদের থেকে কিন্তু বেশি। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইউনিটস ইজ ইউজড টু মেজার ইন্টেন্সিটি অফ নয়েস? শব্দের তীব্রতা মাপতে কোন ধরনের মেজারমেন্ট ব্যবহার করা হয়? ডেসিবেল, হার্স্ট, ফোন, ওয়াটস পার মিটার স্কয়ার। এটা সঠিক উত্তর কিন্তু হবে অপশন এ, ডেসিবেল। আমরা যখন সাউন্ড মাপি যে 60 ডেসিবেল বলি না, 60 ডেসিবেল, তারপর 70 ডেসিবেল, এরকম করে ডেসিবেল বলি না? তো তাহলে সাউন্ড মাপার একমাত্র ইন্টেন্সিটি, অর্থাৎ নয়েসের ইন্টেন্সিটি মাপা হয় ডেসিবেল দিয়ে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 47 হলো পরের প্রশ্ন। এটা আমাদের একটা ম্যাচিং দিয়েছে। দেখো, লিস্ট 1-এ বলা রয়েছে যে কিছুগুলো স্টর্মের নাম, এবং লিস্ট 2-তে দিয়েছে কোন কোন কান্ট্রিতে এই ধরনের স্টর্মগুলো হয়ে থাকে। সাইক্লোন, হ্যারিকেন, টাইফুন, উইলি উইলি। পাশে দেওয়া রয়েছে কোন কোন কান্ট্রিগুলো, চায়না, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইউএসএ। বল। সাইক্লোন এটা কিন্তু ইন্ডিয়াতে হয়ে থাকে। হ্যারিকেন এটা হচ্ছে ইউএসএ। টাইফুন টাইফুন হয় চায়না। উইলি উইলি এটা হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, তাই এই ম্যাচিং অনুযায়ী অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 49, ফ্যাকচুয়াল প্রশ্ন এগুলো সব। হোয়াট কজেস দ্য লাং ডিজিজ কল্ড অ্যাসবেস্টোসিস? অর্থাৎ লাং ডিজিজ অ্যাসবেস্টোসিসের জন্য কে দায়ী? ট্যাবাকো স্মোক, অ্যাসবেস্টস, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, এক্সপোজার টু রেডন। এটার উত্তর প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে, অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, of the following gases which is the most responsible for global warming? অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য নিচের দেওয়া কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ দায়ী? কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ, কার্বন ডাই অক্সাইড। ওকে, কার্বন ডাই অক্সাইড কিন্তু 60% রয়েছে যা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, যেখানে মিথেন 20%, সিএফসি 14%,
নাইট্রাস অক্সাইড 6%, সবচেয়ে বেশি দায়ী রয়েছে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, হু ওয়াজ রেসপন্সিবল ফর বিগিনিং অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতে ইংলিশ এডুকেশন স্টার্ট করার জন্য কে প্রথম রেসপন্সিবল ছিল? লর্ড কার্জন, লর্ড ডালহাউসি, উইলিয়াম বেন্টিং, ম্যাকাওলে। এটা সঠিক উত্তর হবে কিন্তু ম্যাকাওলে। ম্যাকাওলের মিনিট রয়েছে না, 1835-এ যেটা স্বাক্ষরিত হয়েছিল। ওকে, এবং সেখান থেকেই তো ইংলিশ অ্যাজ এ মিডিয়াম অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে ইনক্লুড হয়েছিল, তাই না? পার্সিয়ান ভাষাটাকে রিপ্লেস করে দিয়ে, তাই ইংলিশ ওইখান থেকে কিন্তু চালু হয়েছিল। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 52, হু সাজেস্টেড দ্যাট দ্য এম অফ এডুকেশন শুড বি টু ডেভেলপ ভ্যালু, ফিয়ারলেসনেস অফ মাইন্ড, স্ট্রেংথ অফ কনসাসনেস অ্যান্ড ইন্টিগ্রিটি অফ পারপাস? অর্থাৎ কোন এডুকেশন কমিশনের এইটা সাজেশন ছিল? ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন 1948, সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952, কোথারি কমিশন 1964, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986। এটা কিন্তু ইন্ডিয়ান ইউনিভার্সিটি এডুকেশন কমিশন যেটা রয়েছে 1948-এ, ওদের দেওয়া এটা একটা টার্ম। অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। যাচ্ছি, আমাদের আর মাত্র কটা প্রশ্ন রয়েছে, দিলে আমরা আজকের ক্লাস শেষ করব। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেল প্রশ্নগুলো তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য। আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখছো। আর যদি তোমরা এই ভিডিও থেকে কোনোরকমভাবে হেল্পফুল হয়ে থাকো, তাহলে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, আর ফ্রেন্ডের সাথে এটা একটু শেয়ার করে দিও, তাহলে আমাদের ওটা খুব হেল্পফুল হয়। আর ঠিক আছে, তাহলে বাকি যে কটা প্রশ্ন আছে তোমরা দেখতে থাকো। পরের প্রশ্নে বলেছে, দ্য অ্যাওয়ার্ড গিভেন বাই দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ফর ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ইন এনি ফিল্ড অফ সায়েন্স। অর্থাৎ সায়েন্সে একটা সায়েন্স ফিল্ডে একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনের জন্য কোন ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয়? ভাটনগর অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, নেহেরু লিটারেসি অ্যাওয়ার্ড, বোরল্যাং অ্যাওয়ার্ড। এটার সঠিক উত্তর হবে কিন্তু ভাটনগর অ্যাওয়ার্ড। ওকে, শান্তিস্বরূপ ভাটনগর এই যে মানে ভাটনগর অ্যাওয়ার্ডটা, এটা কিন্তু শান্তিস্বরূপ ভাটনগর যে ছিলেন, ওনার ওনার নামে ওনার নামেই সিএসআইআর 1958 থেকে এই প্রাইজটা দিয়ে আসছে। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 54। লিস্ট ওয়ানে বিভিন্ন ইউনিভার্সিটির নাম দেওয়া রয়েছে এবং তাদের লোকেশন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ডক্টর হরি সিং গৌর ইউনিভার্সিটি, এসএনডিটি ইউনিভার্সিটি, এমএস ইউনিভার্সিটি, জে এন ব্যাস ইউনিভার্সিটি। এই যে এসএনডিটি ইউনিভার্সিটি, এটা কিন্তু ফার্স্ট ওয়েমেন ইউনিভার্সিটি, এটা তোমরা মনে রাখবে ভালো করে। বাকি দেখো আমি বলে দিচ্ছি। অপশন এ যেটা সাগর, এসএনডিটি ইউনিভার্সিটি রয়েছে মুম্বাইতে, এমএস ইউনিভার্সিটি রয়েছে ভাদোদরা, এবং জে এন ভিএস ইউনিভার্সিটি যোধপুরে রয়েছে। সো এখানে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট ম্যাচিং। যাচ্ছি কোশ্চেন নাম্বার 55, বা আজকের কোশ্চেন আলোচনার শেষ কোশ্চেন যেটা, দ্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কেম ইনটু এক্সিস্টেন্স। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ইগনু যেটাকে আমরা বলছি, ইগনু, এই ইগনু কত সালে এস্টাবলিশ হয়েছিল? মে 1985, সেপ্টেম্বর 1985, এপ্রিল 1980, সেপ্টেম্বর 1980। আমরা গত মাসেই এটা বের করে এলাম, এই মাসটা সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 1985 সালের সেপ্টেম্বর মাসে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এস্টাবলিশ করা হয়েছিল। ওকে, আমরা যে ডিস্টেন্স লার্নিং করে থাকি, ডিস্টেন্সে বিভিন্ন কোর্স করে থাকি, এটা কিন্তু ইগনুতেই থেকেই প্রোভাইড করে। বাকি 56 থেকে 60 পর্যন্ত এটা কিন্তু তোমাদের কম্প্রিহেনশন প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আমি তোমাদের জন্য শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 56 বলছে, হোয়াট ডাজ দ্য আর্ট অফ রাইটিং ডু টু মিন ম্যানস ক্যারেক্টার? এটা ইট মেক্স হিম অ্যান এক্সাক্ট ম্যান। ওকে, আচ্ছা, এই দেখো, এই যে আমি তো কম্প্রিহেনশনটা দেখে আমার মনে হলো যে এটা তোমরা যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ যে এসেটা রয়েছে, ওইখানকার ওই প্যাসেজ থেকে নেওয়া এটা।
ওকে, আচ্ছা, পরের প্রশ্নে বলেছে কোশ্চেন নাম্বার 57, হোয়াট শুড বি দ্য রিয়েল অবজেক্ট অফ রিডিং, অর্থাৎ এটার সঠিক উত্তর হবে টু ওয়ে অ্যান্ড কনসিডার, অপশন ডি। কোশ্চেন নাম্বার 58, হোয়াট ক্যান বি ডান উইথ রিগার্ড টু দ্য মিনার সর্ট অফ বুকস, ওকে, এটার সঠিক উত্তর হবে দে ক্যান বি রিড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্টস দেম by others. Question number 59, if a man reads very little, what must he pretend? He must pretend be wise and witty. খুব সুন্দর একটা কথা। আর কোশ্চেন নাম্বার 60, which of the following words suitably replace the word confer above passage? তাহলে কনফারের পরিবর্তে কোনটা ব্যবহার হতে পারে? ডেলিভারেট। ওকে, তোমরা চাইলে প্যাসেজটা পড়ে নিতে পারো। আর ঠিক আছে, তাহলে আজকে আমরা পেপার 1 যে ক্লাসগুলো আমরা এখানেই শেষ করলাম। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখলে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চাইলে এটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। আর পরবর্তী ভিডিওটার জন্য সাবস্ক্রাইব করে রাখো লেটেস্ট নোটিফিকেশান আগে পাওয়ার জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো।